আসসালামু আলাইকুম, আমি ডাক্তার তানভীর আহমেদ, ময়মনসিংহ মেডিকেল কলেজ। সবাইকে ব্রাদার্স সাজেশনের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। আজকে একটা স্পেশাল ক্লাস নিয়ে আমরা চলে আসছি। তোমাদের এত টেনশন সব কিছু নিয়ে আমি ভাবছিলাম অন্য একটা ক্লাস নিব, পরবর্তীতে মনে হলো যে এই মোমেন্টে আসলে সবচেয়ে বেশি প্রয়োজন যে জিনিসটা, সেটা হলো এই শর্ট সিলেবাসের বাইরের টপিকগুলো আলোচনা করা, নট সিলেবাসের জিনিসগুলো বলে দেওয়া। সো আমার কাছে মনে হলো যে আজকের ক্লাসটা যদি করো তোমরা, ঠিক আছে, শর্ট সিলেবাস বহির্ভূত আর কি, ঠিক আছে, শর্ট সিলেবাস বহির্ভূত এই টপিকগুলো নিয়ে আমরা আলোচনা করব। একটু সবাই জয়েন হয়ে যাও, একটু ফ্রেন্ডদের মেনশন দিয়ে দাও। আজমিন বলছো ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ। সাবরিনা রশ্মি বলছো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রাফিজ বলছো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ঋতু বলছো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ঠিক আছে, ওকে ওকে, একটু বাকিরা একটু জয়েন হয়ে যাও, একটু তোমাদের ফ্রেন্ডদের একটু মেনশন দিয়ে দাও। হ্যাঁ, আজকের ক্লাসটা সবার জন্য খুব প্রয়োজনীয়। হ্যাঁ, যারা একটু ঝামেলা আছে, আমার কাছে মনে হয় আমি আজকে যতটুকু বলার চেষ্টা করবো ইনশাল্লাহ, শর্ট সিলেবাসের বাইরে যে কিছু ভীতি, এই ভীতিটা তোমার কমবে ইনশাল্লাহ। কিছু জিনিসের বেসিক তুমি জানবা, আর এটা তোমাকে অনেক কাজে দিবে ইনশাল্লাহ। ঠিক আছে, তৃষা বলছে আসসালামু আলাইকুম। হ্যাঁ, একটু একটু জয়েন হয়ে যাও। স্বর্ণালী আছে, স্বর্ণালী সরকার বলছে কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমরা আজকে শুরু করবো শর্ট সিলেবাস বহির্ভূত টপিক। আর একটু উপরে লেখা যায় মেবি, ঠিক আছে, এটা একটু উপরে লেখা যায়। আচ্ছা দেখো, আজকে আমরা প্রথম কথা বলবো দশম অধ্যায়, ঠিক আছে, প্রতিরক্ষা। প্রতিরক্ষা নিয়ে কথা বলবো। হ্যাঁ, প্রতিরক্ষা থেকে এ পর্যন্ত প্রত্যেকটা জায়গায় একটা প্রশ্ন আসছে। প্রতিরক্ষা থেকে প্রত্যেকটা জায়গায় একটা প্রশ্ন আসছে এবং আসবে। ঠিক আছে, এই মানব জীবনের প্রতিরক্ষা যেটা আছে, আমাদের মানবদেহের প্রতিরক্ষা, ইংলিশে বলে ইমিউনিটি, এটা তোমাদের মোটামুটি আসবে, সব জায়গায় আসবে। ঠিক আছে, যত জায়গায় পরীক্ষা দিবা, যার ইংলিশ নাম বলে ইমিউনিটি, কি বলি, ইমিউনিটি। ঠিক আছে, আচ্ছা, তার আগে আসলে আমরা কী কী অধ্যায় পড়বো বা কী কী টপিক পড়বো, এটা হলো ইম্পর্টেন্ট জিনিস, সেটাকে শেষ করি। অধ্যায় কী কী পড়বো আমি বলছি, প্রথম পত্র মানে বোটানির ক্ষেত্রে হলো যেটা পড়বা সেটা হলো প্রথম অধ্যায়। ঠিক আছে, এরপর পড়বা তুমি তৃতীয় অধ্যায়, এরপর পড়বা চতুর্থ অধ্যায়। এই তিনটা পড়লে মোটামুটি হয়ে যাবে। দ্বিতীয় পত্র থেকে তুমি পড়বা হলো হাইড্রা, আর হলো এই প্রতিরক্ষা। মোটামুটি এই অধ্যায়গুলো যদি একটু দেখে যাও, আমার বিশ্বাস তোমার শর্ট সিলেবাসের বাইরে অনেক কিছু কভার করবে। ভাই আজকের এক্সামের একটা প্রশ্ন ছিল, প্যারেনকাইমা কোষের আকৃতি কেমন? আচ্ছা, এটা উত্তর নলাকাল হবে কিনা এটা আমি পরে দেখবো নি। হ্যাঁ, আপাতত বলতেছি না, পরে দেখবো নি। এটা নলাকার হওয়ার মোস্ট প্রবাবিলিটি, প্যারেনকাইমা নলাকারই হওয়ার কথা। আচ্ছা, হাইড্রা আর কি বলছি, প্রতিরক্ষা। ঠিক আছে, মোটামুটি শর্ট সিলেবাসের বাইরে এইগুলো পড়লে বা এইগুলো থেকে সব টপিক না, একটু অ্যানালাইসিস করে গেলে আমার বিশ্বাস বাকি আর এর চেয়ে বাইরে কিছু থাকে না। ঠিক আছে, এর চেয়ে বাইরে কিছু থেকে আসার পসিবিলিটি খুবই কম। ঠিক আছে,
বুঝতে পারছি, খুবই কম। সো চলো আজকে আমরা সর্বপ্রথম প্রতিরক্ষা নিয়ে কথা বলি বা ইমিউনিটি নিয়ে কথা বলি। আমি একটু যতটুকু পারা যায় আমি একটু চেষ্টা করবো সবগুলো বলার। আচ্ছা, ইমিউনিটি থেকে দেখো 3টা স্তর, প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় প্রতিরক্ষা স্তর। ঠিক আছে, এই নামগুলো পড়বা, কি করবা, এইগুলোর নাম পড়বা। প্রথম আর দ্বিতীয় এটা কি এই দুটাকে বলা হয় সহজাত। সহজাত মানে কি, জন্মগত। আর এই তৃতীয় প্রতিরক্ষার নাম কি, অর্জিত। তৃতীয়টার নাম কি, অর্জিত। ঠিক আছে, সহজাত আর হলো জন্মগত আর হলো অর্জিত। তাহলে এই প্রথম যেটা আছে এটার নাম কি, এটা হলো বাহ্যিক। আর দ্বিতীয় যেটা আছে এটার নাম কি, এটা হলো অভ্যন্তরীণ। এটার নাম কি, অভ্যন্তরীণ। ঠিক আছে, তাহলে এটা হলো বাহ্যিক, এটা হলো অভ্যন্তরীণ, আর তৃতীয়টা হলো অর্জিত। অর্জিত মানে কি, পরবর্তীতে তুমি অর্জন করছো, যে কোনোভাবে তুমি এটা অর্জন করছো, এটাকে বলা হয় অর্জিত। এটাকে কি বলা হয়, অর্জিত। ঠিক আছে, ক্লাস কি রেকর্ডেড থাকবে? আর হ্যাঁ, অবশ্যই রেখে দিব রেকর্ডেড। হ্যাঁ, আমরা ইউটিউবে আপলোড দিয়ে দিব। আচ্ছা, তাহলে কি বলছি, প্রথম দ্বিতীয়, বাট সবাই লাইভে থাকার চেষ্টা করে, ইনশাল্লাহ উপকার পাবা। সহজাত বা জন্মগত, এটা বাহ্যিক আর অভ্যন্তরীণ, তৃতীয়টা অর্জিত। এগুলো নামগুলো পড়বা, কি করবা, এগুলো নামগুলো পড়বা। এর মধ্যে সবচেয়ে বেশি প্রথম প্রতিরক্ষা স্তর, মোটামুটি নাম পড়লেই চলবে। প্রথম প্রতিরক্ষা স্তরতে কি পড়বা, ত্বক। ত্বকটা পড়বা ভালো মতো। প্রথম প্রতিরক্ষা স্তর কি পড়বা, ত্বক। প্রথম প্রতিরক্ষা স্তর থেকে ত্বক পড়বা। দ্বিতীয় প্রতিরক্ষা স্তরে আসো, এখান থেকে কি পড়বা, এখান থেকে হলো ম্যাক্রোফেজ পড়বা। ম্যাক্রোফেজ খুব ইম্পর্টেন্ট। ম্যাক্রোফেজ কি, ম্যাক্রোফেজ মানে হলো মনোসাইট। ম্যাক্রোফেজ মানে কি, মনোসাইট। এটা একদম ইনফিনিটি স্টার দিয়ে মনে রাখবা, দেখবে এটাই চলে আসছে। ম্যাক্রোফেজের মানে কি, মানে ম্যাক্রোফেজ কোন সেলটা, ম্যাক্রোফেজ কোন সেলটা, ম্যাক্রোফেজ হলো মনোসাইট। মনোসাইটটা পরিণত মনোসাইট। কোনটা, পরিণত মনোসাইটকেই ম্যাক্রোফেজ বলে। ম্যাক্রোফেজ কই থাকে, টিস্যুতে থাকে। ম্যাক্রোফেজ কই থাকে, টিস্যুতে থাকে। মনোসাইট কই থাকে, রক্তে থাকে। ঠিক আছে, মনোসাইট কই থাকে, রক্তে থাকে। ঠিক আছে, এটা একটু ভালো মতো পড়বা। ওকে, এই পর্যন্ত ক্লিয়ার কিনা দেখো। আমি একদম শর্ট করে বলে যাচ্ছি যতটুকু প্রয়োজন। এটুকু পর্যন্ত ক্লিয়ার মোটামুটি। দুইটা প্রতিরক্ষা স্তর থেকে, তাই আমি বলছি প্রথম প্রতিরক্ষা স্তর থেকে ত্বকটা ভালো মতো পড়বা, দ্বিতীয় প্রতিরক্ষা স্তর থেকে ম্যাক্রোফেজটা খুব ভালো মতো পড়বা। ঠিক আছে, ম্যাক্রোফেজের বাকি ডিটেলসগুলো একটু পড়বা। নিউট্রোফিল মোটামুটি দেখলেই চলবে। নিউট্রোফিল পরিমাণ কার বেশি, পরিমাণ কিন্তু নিউট্রোফিলের বেশি। অনেকে ভাবে ম্যাক্রোফেজ বেশি কাজ করে, বাট কাজ করে ম্যাক্রোফেজ বেশি, বাট অংশের হিসেবে আমাদের নিউট্রোফিলের সংখ্যাটা একটু বেশি থাকে, বা নিউট্রোফিল কত শতাংশ থাকে এটারও বেশি থাকে, এটা তো মনে রাখো। আচ্ছা, এরপরে চলে আসো তৃতীয় প্রতিরক্ষা স্তর। তার আগে সহজাত নিয়ে আরেকটু বলি। সহজাত মানে কি বলছিলাম, জন্মগত। সহজাত মানে কি বলছিলাম, জন্মগত। এই জন্মগত ক্ষেত্রে দেখো, জন্মগত ক্ষেত্রে বলা হয় কি কি আছে। এটা হলো একটা হলো আছে, একটা প্রথমে যদি বলি তোমাকে কি কি প্রতিরক্ষা আছে সহজাতের মধ্যে, মনে রাখবে হলো প্রজাতিগত। কি আছে, প্রজাতিগত। 2 নম্বর যদি বলি, এরপরে কি আছে, এরপরে হলো গোষ্ঠীগত। এরপরে কি আছে, এরপরে আছে হলো ব্যক্তিগত। ঠিক আছে, তোমাকে যদি বলা হয় সহজাত প্রতিরক্ষার উদাহরণ কি কি আছে, তাহলে প্রজাতিগত, গোষ্ঠীগত আর ব্যক্তিগত। ধরো আমি আছি, তুমি আছো, তুমি ক্লাস করতেছো, বা হলো আরেকজন ক্লাস করতেছে, এই 3জন মানুষকে একই রুমে রেখা একটা ভাইরাস যদি ছেড়ে দেওয়া হয়, 3জনের শরীরে এই ভাইরাসটা সেম ধরনের রূপ তৈরি করতে পারবে না, মানে সেম ধরনের উপসর্গ। মানে 3জনেরই 100 ডিগ্রি হয়েছে, 3জনেরই ধরো হলো কাশি হয়েছে, বিকেলে মানে কাশি হয়, আর 3জনেরই খেলে শরীরে তাপমাত্রা একই পরিমাণে বাড়ছে, ব্যথা একই রকম হয়েছে, এগুলো হওয়া সম্ভব না। কারো কম হবে, কারো বেশি হবে, এটা অবশ্যই, আর কারো হবেই না হয়তো বা। তার মানে প্রত্যেকটা ব্যক্তি থেকে ব্যক্তি আমাদের একটা নিজস্ব প্রতিরক্ষা আছে, এটাকে বলা হয় ব্যক্তিগত প্রতিরক্ষা। এরপর আসো, কিছু রোগ দেখবা হলো কি হয়, কিছু রোগ দেখবা হলো কালোদের বেশি হয়, কিছু রোগ সাদাদের বেশি, কিছু রোগ আমাদের মতো মিউলেটেদের বেশি হয়। মানে কিছু রোগ শ্বেতাঙ্গদের হয়, কিছু রোগ কৃষ্ণাঙ্গদের হয়, আবার কিছু রোগ মিউলেটও মানে মাঝারি ধরনের আমাদের এরকম রোগদের হয়। তার মানে গোষ্ঠীগত একটা প্রতিরক্ষা আছে। ঠিক আছে, এই আর প্রজাতিগত তো জানোই, কিছু রোগ ধরো মানুষেরই শুধু হয়, কিছু রোগ পাখিরই শুধু হয়, কিছু রোগ মশকেরই শুধু হয়। যেমন আমাদের যদি বলা হয় যে আমরা জানি যে বার্ড ফ্লু মানে কি, এইটা হলো বার্ড মানে হলো পাখি, তাহলে এই রোগটা শুধু পাখির হয় আর হলো মানুষের ক্ষেত্রে হয়, আর বাকি কারো ক্ষেত্রে হয় না। তার মানে এটা একটা প্রজাতিগত সমস্যা, মানে প্রজাতিগত একটা প্রতিরক্ষা থাকে। যেমন তোমাদের ম্যালেরিয়া আছে, ম্যালেরিয়া মানুষে হয় আর মশকিতে হয়, এনোফিলিস মশকিতে হয়, এর বাইরে কিন্তু আর কারো ম্যালেরিয়া হয় না, মানে আর কারো শরীরে ম্যালেরিয়ার জীবাণু থাকতে পারে না। তার মানে এই প্রজাতিগত একটা ভিন্নতা আমাদের থেকে থাকে। এটা কি, এটা কিন্তু একদম জন্মগতভাবেই আমরা এই 3 ভাগে বিভক্ত থাকি। এটা একবার মেডিকেল কোশ্চেন আসছিল। ঠিক আছে, এবং জাবির জন্য খুব ইম্পর্টেন্ট। সাউন্ড কাট করে আসতেছে, সাউন্ড তো কাট করে আসার কথা না, সবার তো ঠিক আছে।
আচ্ছা, ওকে ওকে। তাহলে তোমার যদি পরীক্ষায় আসে যে নিচের কোনটা সহজাত প্রতিরক্ষা না, নিচের কোনটা সহজাত প্রতিরক্ষা না, তাহলে তুমি এর বাইরে যেটা থাকবে সেটা হলো সহজাত প্রতিরক্ষা না। ঠিক আছে, ওকে। এরপর চলে আসো অর্জিত। এরপরে কি চলে আসো? অর্জিত প্রতিরক্ষা। অর্জিত প্রতিরক্ষা দুই রকম, একটা সক্রিয় আর একটা মনে রাখবো অক্রিয়। আবার এই সক্রিয় আবার দুই রকম, একটা হলো প্রাকৃতিক আর একটা হলো কৃত্রিম। এটাও দুই রকম, একটা প্রাকৃতিক আর একটা হলো কৃত্রিম। ঠিক আছে, এই জিনিসটা আসলে বুঝো কিনা আমি দেখো, আমি একটু বেসিকটা দিয়ে দিই। আজকে যেহেতু সময় কম, আমি বেসিকটা দিয়ে যাচ্ছি, জাস্ট বেসিকটা। ঠিক আছে, ঠিক আছে, আমি আজকে একটু বেসিকটা দিতে যাচ্ছি। দেখো, আচ্ছা দেখো এখানে সক্রিয় মানে কি আর অক্রিয় মানে কি? অক্রিয় মানে বুঝতেছো কাজ নাই, সক্রিয় মানে কাজ আছে। কার কাজ আছে? কার কাজ আছে? মনে রাখবা অবশ্যই তোমার দেহের কাজ আছে। দেহ যদি সক্রিয়ভাবে অংশগ্রহণ করে সেটাকেই বলা হয় সক্রিয়। দেহ যদি সক্রিয়ভাবে অংশগ্রহণ না করে সেটাকেই বলা হয় অক্রিয়। আমি আবারও বলতেছি, দেহ যদি সক্রিয়ভাবে অংশগ্রহণ করে তার নাম সক্রিয়, যদি না করে তার নাম হলো অক্রিয়। ঠিক আছে, তার মানে সক্রিয়তে বডিতে কি দেওয়া হয়? বডিতে অ্যান্টিজেন দেওয়া হয়। কি দেওয়া হয়? এজি মানে অ্যান্টিজেন দেওয়া হয়। অক্রিয়তে কি দেওয়া হয়? অক্রিয়তে অ্যান্টিবডি দেওয়া হয়। আমরা জানি সরাসরি অংশগ্রহণ করা কারা? সরাসরি প্রতিরক্ষায় অংশগ্রহণ করে অ্যান্টিবডি, বাট অ্যান্টিজেন কিন্তু সরাসরি প্রতিরক্ষায় অংশগ্রহণ করে না। তার মানে অ্যান্টিজেনগুলো পরবর্তীতে বডিতে ঢুকে, বডি অ্যান্টিজেনের বিরুদ্ধে অ্যান্টিবডি বানায়, এরপরে অ্যান্টিবডি কাজ করে। তার মানে বুঝাতে পারছি সক্রিয়তে কে কাজ করবে? সক্রিয়তে দেহ কাজ করে, দেহ অংশগ্রহণ করবে। আর অক্রিয়তে দেহের কোনো কাজ নাই, দেহের কোনো কাজ থাকবে না। তাহলে দেহের কাজ থাকবে না, সরাসরি অ্যান্টিবডি কাজ করবে। আর এখানে দেহের কাজ থাকবে, অ্যান্টিজেন দিবা দেহের ভিতরে, অ্যান্টিজেন দেহের মধ্যে দিবা, দেহ পরবর্তীতে অ্যান্টিবডি তৈরি করবে, এই অ্যান্টিবডি পরবর্তীতে কাজ করবে। ঠিক আছে, আমি আবার বলতেছি, তুমি কি করবে? সক্রিয়তে অ্যান্টিজেন দিবা, অ্যান্টিজেন দেহের ভিতরে প্রবেশ করবে, দেহের ভিতর থেকে অ্যান্টিজেনের পাওয়ার কারণে ওইখানে অ্যান্টিবডি তৈরি হবে, এই অ্যান্টিবডি দিয়ে পরবর্তীতে কাজ করবে, এই জন্য এটাকে বলা হয় সক্রিয়। আর এখানে অ্যান্টিবডি সরাসরি দেওয়া হয় এখানে, এই জন্য কোনো দেহের কোনো কাজ নাই, ও সরাসরি নিজে যায় অংশগ্রহণ করে, এই জন্য এটার নাম অক্রিয়। বেসিক ক্লিয়ার কিনা এটা বলো? ঠিক আছে, এখন আসো প্রাকৃতিক আর কৃত্রিম। মোট কথাই যেটা হলো, প্রাকৃতিক মানে হলো তুমি আল্লাহ প্রদত্ত, ঠিক আছে, কোনো ধরনের কোনো ঝামেলা ছাড়া, মানে কোনো কিছু ছাড়া আল্লাহ প্রদত্ত অটোমেটিক পেয়ে গেছো, সেটা হলো প্রাকৃতিক। আর তোমার পৃথিবীর যে কেউ দিছে, যে কেউ দিছে, পৃথিবীর যে কেউ দিছে, মানে তোমাকে দিছে। ঠিক আছে, এটা গভর্নমেন্ট দিতে পারে, এটা তোমার বন্ধু দিতে পারে, বা এটা তোমার হলো তুমি নিজের টাকা নিয়ে কিনতে পারো, এটা যেইভাবে হোক সেটা হলো কৃত্রিম। কিভাবে দেখো, আমি তোমাকে যদি বলি সক্রিয়তে, তাহলে অবশ্যই কি হবে? অ্যান্টিজেন কাজ করবে। কে কাজ করবে? অ্যান্টিজেন। ঠিক আছে, ধরো আমরা যত ভ্যাকসিন আমরা দিচ্ছি, আমাদের যত ভ্যাকসিন আমরা দিচ্ছি, ধরো করোনা ভ্যাকসিন, ঠিক আছে, করোনা ভ্যাকসিন দিচ্ছ তুমি, ঠিক আছে, এই করোনা ভ্যাকসিনে কি দেওয়া হয়? অ্যান্টিজেন তোমার শরীরে দেওয়া হইতেছে। কি দেওয়া হইতেছে? অ্যান্টিজেন। অ্যান্টিজেন কই দেওয়া হইতেছে? তোমার দেহে দেওয়া হইতেছে। দেহ অ্যান্টিজেন পায় কি করে? অ্যান্টিবডি তৈরি করে। ঠিক আছে, তাহলে এই যে করোনা ভ্যাকসিনটা, এটা তোমাকে কি তুমি বলতে পারো যে এটা তুমি কেমনে পাইছো? এটা তোমাকে হলো কি দিছে? ধরো হলো বিদেশ থেকে আনছে কে? আমার গভর্নমেন্ট আনছে, গভর্নমেন্ট টাকা দিয়ে আনছে, কষ্ট করে আনছে, কে কারো কাছ থেকে আনছে, দ্যাটস হোয়াই এটা হলো কৃত্রিম। মানে যত ভ্যাকসিনেশন আছে, ধরো তোমাকে বলা হয় ডিপিটি ভ্যাকসিন, ডিপিটি মানে ডিপথেরিয়া পারটোসিস আর টিটানাস, ডিপথেরিয়া পারটোসিস টিটানাস ভ্যাকসিন, এই ভ্যাকসিনটা তোমাকে দেওয়া হয়েছে। ঠিক আছে, তার মানে এটা একটা অ্যান্টিজেন দেওয়া হয়েছে, তোমার বডি কাজ করে অ্যান্টিবডি তৈরি করছে, এই জন্য এটা হলো সক্রিয়। আর যেহেতু তুমি এটা টাকা দিয়ে কিনছো বা গভর্নমেন্ট তোমার টাকা দিয়ে কিনছে, এই জন্য এটা হলো কৃত্রিম। তাহলে প্রাকৃতিক কোনটা? তুমি হসপিটালে গেছো, হাসপাতালে, তোমার আব্বা সুস্থ, তুমি হাসপাতালে গেছো বা তুমি ক্লিনিকে গেছো, ঠিক আছে, হাসপাতালে বা ক্লিনিকে দেখবা কিছু অ্যান্টিজেন অহরহ, বা মানে হাসপাতালে তো আসলে ওগুলো অ্যান্টিজেনের অভাব নাই, মানে রোগ জীবাণুর অভাব নাই, ওই রোগ জীবাণু কিছু তুমি অটোমেটিক পাইছো, ওই রোগ জীবাণু তোমার শরীরে যে গেছে, গেলে ওটা অ্যান্টিজেন হিসেবে কাজ করছে, তারপরে বডি ওটার বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি করছে এবং একটা প্রতিরক্ষা পাইছো। ওই প্রতিরক্ষাকে বলা হয় প্রাকৃতিক। কারণ ওইখানে কোনো কারো হাত নাই, কারো কোনো ছোঁয়া নাই, তুমি প্রাকৃতিকভাবে পাইছো, ওইখানে কারো কোনো ছোঁয়া নাই। এই হাসপাতাল ক্লিনিকে যে তুমি যা বসছো, তোমার আব্বা অসুস্থ ছিল, তুমি পাশে বসছো, এরপর তোমার আব্বার সাথে কথা বলছো, হ্যান্ডশেক করছো, বা অন্য রোগী ছিল তাদের সাথে হ্যান্ডশেক করছো, এই যে ব্যাপারটা, বা তুমি যেই জায়গায় বসছো ওইখান থেকে তুমি অটোমেটিক্যালি পাইছো, কারো কোনো স্পর্শ ছাড়া, কারো কোনো টাকা পয়সা ছাড়া বা কোনো কিছু ছাড়া, মানে এক কথায় প্রাকৃতিকভাবে পাইছো, এই জিনিসটাকে বলা হয় প্রাকৃতিক।
আর কৃত্রিম কি বলছি, আমরা যে ভ্যাকসিনেশনগুলো করি, আমাদের যত ভ্যাকসিনেশন আছে সব ভ্যাকসিনেশন মোটামুটি অ্যান্টিজেন থাকে, এবং এই অ্যান্টিজেনগুলো দেহে যায়, দেহে গেলে অ্যান্টিবডি তৈরি করে, এবং এটাকে বলা হয় সক্রিয়। তার মানে মূল বেসিক জিনিস হলো, যদি এগুলো দুইটাতেই কোনটা কি লাগছে, অ্যান্টিজেন লাগছে, অ্যান্টিজেনের পরে অ্যান্টিজেন কই দিছি, দেহে গেছে, দেহে যায় কি তৈরি করছে, অ্যান্টিবডি তৈরি করছে, দেহ এনে একটা মূল কাজ করে, এই জন্য এটা সক্রিয়। আর যদি আল্লাহ প্রদত্ত পাই, এটার নাম প্রাকৃতিক। আর আমি যদি টাকা দিয়ে পাই বা গভর্নমেন্ট দেয় বা অন্য কেউ দেয়, এটা হলো কৃত্রিম। এটা হলো কৃত্রিম। ক্লিয়ার? এটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা? তার মানে বুঝছো, সক্রিয়তা চাইলে কে কাজ করবে, অ্যান্টিজেন কাজ করবে। কে কাজ করবে, অ্যান্টিজেন কাজ করবে। হ্যাঁ, অ্যান্টিজেন কাজ করলে আল্লাহ যদি মানে প্রাকৃতিকভাবে যদি পাও হাসপাতাল ক্লিনিক থেকে, তাহলে তার নাম প্রাকৃতিক। আর যদি তুমি ভ্যাকসিনেশন করে নাও, তাহলে তার নাম কৃত্রিম। ওকে, আচ্ছা, এখন আসলে অক্রিয়তে চলে যাই। অক্রিয়তে চলে যায়। অক্রিয়তে কি লাগবে, অক্রিয়তে কোনো অ্যান্টিজেন নাই, সরাসরি অ্যান্টিবডি দিই। এই অ্যান্টিবডি কীভাবে দিই দেখো, এই অ্যান্টিবডি এই যেমন প্রাকৃতিকের ক্ষেত্রে কীভাবে, আমরা ছোটো যখন ছিলাম তখন মায়ের যে অমরা ছিল, ঠিক আছে, মায়ের যে অমরা ছিল, এই অমরা বা প্লাসেন্টা যে ছিল, এই প্লাসেন্টা ক্রস করে আমরা একটা অ্যান্টিবডি পাই, যার নাম হলো আইজিজি। যার নাম কি, আইজিজি। এই আইজিজিটা মায়ের ওই অমরা কী করে, অমরা পাস করতে পারে, মানে অমরা ক্রস করতে পারে। ক্রস করতে পারে মানে তো অমরা বেদ করে ভিতরে যাইতে পারে, ঠিক আছে। মানে বাচ্চার শরীরে, মায়ের শরীর থেকে অমরা ক্রস করে মায়ের বাচ্চার শরীরে যায়। এটা একটা অ্যান্টিবডি। আইজিজি কি, ইমিউনোগ্লোবুলিন জি, এটা একটা অ্যান্টিবডি। এই অ্যান্টিবডিতে তুমি কীভাবে পাচ্ছ, অক্রিয় অবস্থায় মানে অ্যান্টিবডি পাচ্ছ। কী পাচ্ছ, এটা একটা কি অ্যান্টিবডি, অ্যান্টিবডি পাচ্ছ বাচ্চার শরীরে। কীভাবে পাচ্ছ, প্রাকৃতিকভাবে পাচ্ছ, কারণ এখানে তোমার কোনো খরচ নাই। এটা হলো তুমি নিজের থেকে দাও না। তুমি এরকম বলতে পারবে না, মায়ের পেটে আছে, আচ্ছা আমি ওরা আইজিজি দিব না। এই কোনো মা বলবে না যে আমার শরীরে, আমার মেয়ের সন্তানের শরীরে আইজিজি না যাক, ঠিক আছে, মানে ওটা অটোমেটিক্যালি চলে যাবে, সে চাক বা না চাক এটা কোনো ব্যাপার না। তার মানে এটা প্রাকৃতিকভাবে পাচ্ছ। তাহলে অমরা ক্রস করতে পারে কোনটা, আইজিজি, ঠিক আছে। তাহলে আমি এটা মনে রাখতাম এরকম, তোমাকে যদি জিজ্ঞেস করি যে আইজিজি কি অমরা পাস করে বা অমরা ক্রস করে, মানে অমরা ভেদ করে যেতে পারে, আইজিজি এটা কি অমরা ভেদ করে যেতে পারে, তুমি বলবা জি যায়। কে যায়, জি যায়। মানে মজার জিনিস হলো, মনে রাখার জন্য মনে রাখবা, জি জি যায় আর কি। হ্যাঁ, কে যায়, জি যায়, এই যে জি যায়। হ্যাঁ, মানে আইজিজি যায়। হ্যাঁ, মজা না? তোমাকে যদি জিজ্ঞেস করা হয় অমরা ভেদ করে কে যায়, আইজিজি যায়। হ্যাঁ, জি যায়। ধরতে পারছো কিনা ট্রিক্সটা? তোমাকে যদি জিজ্ঞেস করা হয় হোয়াট অর্থ কি, তুমি বলো না যে হোয়াট অর্থ আসলে কি, মানে হোয়াট অর্থই তো মানে কি, ঠিক আছে। ওরকম তোমাকে যদি বলা হয় আইজিজি কি যায়, তুমি বলবা জি যায়। কে যায়, জি যায়, ঠিক আছে। তাহলে তোমার আনসারটাও জি। হ্যাঁ, তোমাকে যদি প্রশ্ন এরকম আসে যে অমরা পাস করে আইজিজি কি ক্রস করে, হ্যাঁ অবশ্যই করে, জি করে। কে করে, জি করে, অর্থাৎ আইজি জি করে। বুঝছো কিনা? এ পর্যন্ত ক্লিয়ার কিনা? পোলাপান এত কম কেন, পোলাপান এত কম কেন? এত কষ্ট করে ক্লাস নিতেছি, পোলাপান কম থাকলে তখন ভালো লাগে ক্লাস নিতে। আচ্ছা, আর আরেকটা কি আছে, আরেকটা হলো আমরা জানি শাল দুধ, বা এটাকে বলা হয় কলোস্ট্রাম। এটা হলো মায়ের বুকের দুধ থেকে পাই। এটা হলো আইজি এ, আইজি কি এ। এটা একদম ইনফিনিটি স্টার দিয়ে মনে রাখবো, ঠিক আছে, আসবে একদম। এই দুইটা মাস্ট। অমরা পাস করে কোনটা, আইজিজি। আর শাল দুধ বা কলোস্ট্রামে কোনটা থাকে, আইজিএ। এটা একটা অ্যান্টিবডি, এটা মায়ের বুকের দুধ থেকে সরাসরি পাচ্ছ, এই জন্য এটাকে বলা হয় প্রাকৃতিক। এই জন্য এটাকে বলা হয় প্রাকৃতিক, ঠিক আছে। তাহলে প্রাকৃতিক কি কি আছে, এটা অক্রিয় কেন, কারণ অ্যান্টিবডি দিচ্ছি, ঠিক আছে, এই জন্য অক্রিয়। এটা কি, অমরা পাস করে কোনটা, আইজিজি। তোমাকে জিজ্ঞেস করলে কোনটা যায়, জি যায়। কে যায়, জি যায়, আইজিজি যায়। আচ্ছা, শাল দুধ বা কলোস্ট্রামে কোনটা আছে, আইজি এ আছে, আইজি এ আছে। ওকে, আচ্ছা, নোভা বলছে ক্লিয়ার। ওকে, জি যায়। হ্যাঁ, এটা কিন্তু মজা আছে। হ্যাঁ, আমার এক ভাই শিখেছিল এরকম, ঠিক আছে, যে আইজিজি কি অমরা পাস করে, আইজিজি কি অমরা পাস করে, তুমি বলো জি করে, মানে জি করে, আর কেউ করে না কিন্তু। কে করে, জি করে, ঠিক আছে, জি করে। দেখবে এটা সারা জীবন মনে আছে। ওকে, আচ্ছা। আর কৃত্রিম কি, কৃত্রিম দেখবা ওই করোনার সময় তোমরা দেখছো কিনা, প্লাজমা থেরাপি নাম শুনছো? প্লাজমা থেরাপি নাম শোনার কথা। করোনার সময় যারা করোনা থেকে ভালো হয়ে উঠতো, যারা করোনা থেকে ভালো হয়ে উঠতো, তার শরীরে কি হয়, করোনার জন্য তাহলে অ্যান্টিবডি তৈরি হয়েছে, ওই অ্যান্টিবডিটা ওই যে অসুস্থ আছে তার শরীরে নিয়ে দেওয়া হয়, ঠিক আছে। তাহলে একজনের শরীর থেকে তুমি কৃত্রিমভাবে নিলে না, সে তো আর তোমাকে দেয় নাই, নর্মালি দিছে, তার শরীর তো তুমি নিয়ে আসছো, নিয়ে আসা তুমি তোমার বন্ধু বা কাছের কেউ, এই জন্যই তো দিচ্ছে সে, বা তুমি তাকে রিকোয়েস্ট করছো, এই জন্য তাহলে কৃত্রিমভাবে তুমি নিছো।
কিন্তু কি নিছো প্লাজমা থেরাপি যে নিছো এই প্লাজমার মধ্যে কি আছে তার অ্যান্টিবডি আছে তোমার বডি কিন্তু কাজ করবে না কারণ তার করোনা ছিল এইজন্য তার অ্যান্টিবডি তৈরি হয়েছে এইজন্য এই অ্যান্টিবডিটা নিয়ে তোমার শরীরে দিছো এইজন্য এটাকে বলা হয় অক্রিয় কিন্তু কি কৃত্রিম ঠিক আছে তাহলে অক্রিয়তে মূল বেসিক কোনো অ্যান্টিজেন নাই অক্রিয়তে দেহের কোনো কাজ নাই অক্রিয়তে সব অ্যান্টিবডি যদি আল্লাহ দেয় প্রাকৃতিকভাবে দুইভাবে দিতে পারে অমরা দিয়ে দিতে পারে শাল দুধ দিয়ে দিতে পারে আর কৃত্রিমভাবে ওই প্লাজমা থেরাপি যদি মানে রোগ বলে না রোগভুক্ত কেউ যদি ভালো হয়ে ওঠে তার শরীরে যে সেরাম ওই সেরামটা যদি আমি আরেকটা শরীরে নিয়ে দিই এটাকে বলা হয় অক্রিয় কৃত্রিম এই পর্যন্ত ক্লিয়ার কিনা আমি হয়েছিলাম গুড ওই যে ইয়ে বলছে জি খাচ্ছে জি করে গুড মেডিকেলে এই কোশ্চেন দিয়েছিল আইজিএ পারছিল না মেডিকেলে হ্যাঁ ঠিক আছে এই পর্যন্ত ক্লিয়ার গুড আচ্ছা এখন আসো একটা প্রতিরক্ষার মেইন বেসিকটা শিখাই দিই এইটা শিখলে তুমি মোটামুটি ভালো মতো বুঝতে পারবা দেখো কি কি হয় আসলে একটা অ্যান্টিজেন শরীরে আসে ঠিক আছে অ্যান্টিজেনটা আসলো এজি মানে অ্যান্টিজেন হ্যাঁ একটা শরীরে অ্যান্টিজেন আসলো সর্বপ্রথম কে যায় ম্যাক্রোফেজ যায় এই ম্যাক্রোফেজ যদি তারা এনগালফ করে ফেলতে পারে তাহলে তো ফেগোসাইটোসিস করে ফেললো আর যদি ফেগোসাইটোসিস না করতে পারে কি করতে পারে ফেগোসাইটোসিস না করতে পারে ফেগোসাইটোসিস না করতে চাইলে তখন সে কি খায় তখন সে হেল্প চায় কার কাছে হেল্পার টি সেলের কাছে ঠিক আছে তাহলে প্রথমে একটা অ্যান্টিজেন আসছে ম্যাক্রোফেজ এটাকে ধরছে দইরা কি করছে হেল্পার টি সেলের কাছে প্রেজেন্ট করছে এই জন্য ম্যাক্রোফেজকে বলা হয় হলো অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল কি বলা হয় অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল খুব ইম্পর্টেন্ট হ্যাঁ সংক্ষেপে বলা হয় এপিসি ঠিক আছে কি বলা হয় এপিসি অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল মানে অ্যান্টিজেন উপস্থাপক কোষ বাংলায় বললে অ্যান্টিজেন উপস্থাপক কোষ পরীক্ষা দেখবা আছে হ্যাঁ অ্যান্টিজেন উপস্থাপক কোষ আরো দুইটা আছে এটা হলো ডেনড্রাইটিক কোষ আর এটা আছে বি কোষ পরীক্ষা আসে যে অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল বা অ্যান্টিজেন উপস্থাপক কোষ ঠিক আছে কারা কারা ওরা তার আগে আমরা একটা বেসিক শিখে আগে আসলে লিম্ফোসাইট কয় ধরনের এটা হলো টি লিম্ফোসাইট এটা হলো বি লিম্ফোসাইট আর এটা হলো এনকে সেল লিম্ফোসাইট কয় ধরনের লিম্ফোসাইট তিন ধরনের লিম্ফোসাইট কয় ধরনের আগের বইয়ে দুই ধরনের ছিল অ্যাকচুয়ালি আসলে তিন ধরনের লিম্ফোসাইট খুব ইম্পর্টেন্ট এইটা একদম ইনফিনিটি স্টার দিয়ে মনে রাখবা এটা মনে রাখা মানেই তুমি এই ওদের অনেক কিছু জানো এটা একদম ইনফিনিটি স্টার দিয়ে মনে রাখবা এটা যাতে কারো ভুল না হয় ঠিক আছে এটা যাতে কারো ভুল না হয় আটকে গেছে না তো আটকে গেছে না আটকে নেই হ্যাঁ নতুন বই তিন ধরনের ঠিক আছে এনকে সেল কয় ধরনের তিন ধরনের কি বলছি টি লিম্ফোসাইট বি লিম্ফোসাইট এনকে সেল টি লিম্ফোসাইট বি লিম্ফোসাইট এনকে সেল হ্যাঁ আছে আচ্ছা এটি আবার দুই ধরনের এটা হলো হেল্পার টি আর এটা হলো সাইটোটক্সিক টি সেল আর এটা কি সাইটোটক্সিক টি সেল ঠিক আছে এটা হেল্পার টি সেল আর এটা সাইটোটক্সিক টি সেল এটা বুঝছো কিনা এটা একদম মাথার মধ্যে ঢুকায় নাও যে লিম্ফোসাইট তিন ধরনের টি লিম্ফোসাইট বি লিম্ফোসাইট আর হলো এনকে সেল টি আবার দুই ধরনের হেল্পার টি সেল সাইটোটক্সিক টি সেল তোমার মনে প্রশ্ন আসতে পারে না ভাই এটা কেন টি লিম্ফোসাইট কেন টি ফর থাইমাস টি কেন টি ফর থাইমাস কেন বি ফর বোন ম্যারো বি ফর বোন ম্যারো ঠিক আছে অর্থাৎ তারা ম্যাচুরেশনের জন্য কই যায় থাইমাসে যায় আর বিটা কই যায় বোন মেরুতেই থাকে ঠিক আছে দুইজনের উৎপত্তি কই থেকে মনে রাখবা দুইজনের উৎপত্তি কিন্তু অস্থিমজ্জায় বা বোন মেরুতে কিন্তু বিটা পরবর্তীতে বোন মেরুতেই হলো কি হয় ম্যাচুরেশন হয় মানে পরিপূর্ণ হয় আর টিটা যায় কই থাইমাসে টিটা কই যায় থাইমাসে যায় টিটা কই যায় থাইমাসে যায় এই জন্য টি এইটুকু বুঝছো কেন দেখো এখন সাইটো মানে কি সাইটো মানে কোষ টক্সিক মানে বিষ ঠিক আছে বিষ দিয়ে মেরে ফেলে এটাকে বলা হয় কোষ নির্ভর সারা কি বলা হয় কোষ নির্ভর সারা আর বি লিম্ফোসাইট কি করে বি লিম্ফোসাইট তৈরি করে প্লাজমা সেল কি তৈরি করে প্লাজমা সেল এই প্লাজমা সেল কি তৈরি করে অ্যান্টিবডি খুব ইম্পর্টেন্ট খুব 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 ইম্পর্টেন্ট পরীক্ষায় ইনভেরিবলি আসে যে অ্যান্টিবডি কে তৈরি করে আনসার হলো প্লাজমা সেল যদি না থাকে আনসার বি লিম্ফোসাইট যদি তাও না থাকে আনসার লিম্ফোসাইট লাস্টে রাজশাহী ইউনিভার্সিটিতে এই প্রশ্নটা আসছিল
দেখো আমি আবারও ক্লিয়ার করতেছি, অ্যান্টিবডি কে তৈরি করে? প্লাজমা সেল। যদি অপশনে প্লাজমা সেল নাই, আনসার বি লিম্ফোসাইট। অপশনে বি লিম্ফোসাইটে নাই, আনসার শুধু লিম্ফোসাইট। তাহলে তোমাকে যদি প্রশ্ন করা হয় অ্যান্টিবডি কে তৈরি করে, বলো অ্যান্টিবডি কে তৈরি করে? এটা একদম একদম সবার জন্য পেড কোশ্চেন। অ্যান্টিবডি কে তৈরি করে? এটা আবার বলবো, এটা আপাতত ভুলে যাও, এখানে আপাতত ভুলে যাও, এটা আবার বলবো, এই ক্রম আবার বলবো। তুমি আগে লিম্ফোসাইট বুঝো, ঠিক আছে? লিম্ফোসাইট বুঝো। লিম্ফোসাইট কি বলছি? লিম্ফোসাইট 3 ধরনের, টি লিম্ফোসাইট, বি লিম্ফোসাইট, এনকে সেল। টি লিম্ফোসাইট, বি লিম্ফোসাইট, এনকে সেল। টি কেন? থাইমাস। বি কেন? বোন মেরো। আচ্ছা, এনকে সেল মানে ন্যাচারাল কিলার সেল, এত ইম্পর্টেন্ট না, দরকার নাই। টি আবার 2 ধরনের, একটা হেল্পার টি সেল, একটা সাইটোটক্সিক টি সেল। হেল্পারের কাজ হলো হেল্প করা, হেল্পারের কাজ কি? হেল্প করা, মানে সাহায্য করা, এই জন্য এটার নাম সাহায্যকারী কোষ। আর সাইটো মানে সেল, সাইটো মানেই সেল, অর্থাৎ কোষ নির্ভর সাড়া দেয়। আর বি লিম্ফোসাইট কি করে? অ্যান্টিবডি দেয়, অ্যান্টিবডি তৈরি করে, অ্যান্টিবডি তৈরি করে। কি করে? অ্যান্টিবডি। অ্যান্টিবডি কই থেকে আসে? প্লাজমা সেল থেকে আসে। প্লাজমা সেল যদি অপশনে না থাকে, বি লিম্ফোসাইট থেকে আসে। বি লিম্ফোসাইট অপশনে না থাকলে শুধু লিম্ফোসাইট থেকে আসে। এটা রাজশাহী ইউনিভার্সিটিতে আসছিল। অপশনে ছিল অ্যান্টিবডি কে তৈরি করে? আনসার লিম্ফোসাইট। অপশনে ছিল অ্যান্টিবডি কে তৈরি করে? আনসার কি ছিল? লিম্ফোসাইট। এখানে যদি প্লাজমা সেল থাকতো তুমি 100% চোখ বন্ধ করে প্লাজমা সেল দেখাবা। যদি প্লাজমা সেল না থাকে তুমি বি লিম্ফোসাইট দেখাবা। যদি বি লিম্ফোসাইট না থাকে তাহলে শুধু লিম্ফোসাইট দেখাবা। এই পর্যন্ত ক্লিয়ার? এটা অনেক বড় ইম্পর্টেন্ট একটা বেসিক। তাহলে এই বি লিম্ফোসাইট কি করে? এটা হলো অ্যান্টিবডি নির্ভর সাড়া দেয়, অ্যান্টিবডি নির্ভর সারা। পরীক্ষায় 2টা কোশ্চেন আসে, একটা আসে কোষ নির্ভর সারা কে দেয়? আনসার টি লিম্ফোসাইট। কোষ নির্ভর সারা কে দেয়? টি লিম্ফোসাইট। তোমাকে যদি বলে অ্যান্টিবডি নির্ভর সারা কে দেয়, তাহলে আনসার হলো বি লিম্ফোসাইট। আনসার কি? বি লিম্ফোসাইট। বুঝছো কিনা? কোষ নির্ভর সারা কে দেয়? সাইটোটক্সিক টি বা টি লিম্ফোসাইট। কোষ টি লিম্ফোসাইট, অ্যান্টিবডি বি লিম্ফোসাইট, অ্যান্টিবডি বি লিম্ফোসাইট। কেমনে মনে রাখতে পারো? দেখো অ্যান্টিবডি, এই যে অ্যান্টিবডি, দেখো বডিতে একটা বি আছে আর বি লিম্ফোসাইট একটা বি আছে, অর্থাৎ অ্যান্টিবডি বি লিম্ফোসাইট। সাইটোটক্সিক একটা টি আছে, টি লিম্ফোসাইট ডি আছে, ঠিক আছে? এটা এইভাবে মনে রাখতে পারো, ঠিক আছে? তাহলে সাইটোটক্সিক টি বা টি লিম্ফোসাইট এটা কোষ নির্ভর সারা, অ্যান্টিবডি বি এটা বি লিম্ফোসাইট, এটা হলো অ্যান্টিবডি নির্ভর সারা। জিএসটি থেকে এবার মেডিকেলের মতো ভার্সিটি চয়েস করে দিবে? মনে হয় না। যদি দেয় খুবই ভালো, খুবই 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 ভালো, আমি খুব খুশি হব, তোমাদের কষ্ট কমে যাবে, ঠিক আছে? আবেদন করতে হলে খুব ঝামেলা, এটা মোস্ট প্রবাবলি আবেদনের কথাই থাকবে, ওই ভার্সিটি সব আলাদা আলাদা, কেউ কারোর কথা মানে না। আচ্ছা, আরেকটা প্রশ্ন কি বলছি? অ্যান্টিজেন উপস্থাপক সেল, অ্যান্টিজেন উপস্থাপক কোষ কে কে? একটা বলছি ম্যাক্রোফেজ, একটা ম্যাক্রোফেজ, একটা ডেনড্রাইটিক কোষ, একটা বি কোষ, এই 3 জন। হ্যাঁ, অ্যান্টিজেন উপস্থাপক সেল কে কে? ম্যাক্রোফেজ, ডেনড্রাইটিক কোষ, বি কোষ। ম্যাক্রোফেজ, ডেনড্রাইটিক কোষ, বি কোষ। ওকে, এটা যদি বুঝো তাহলে দেখা খুব সহজে। প্রথমে একটা অ্যান্টিজেন বডিতে ঢুকছে, হ্যাঁ, এই অ্যান্টিজেনকে কে ধরছে? ম্যাক্রোফেজ। এই ম্যাক্রোফেজ কি করছে? ম্যাক্রোফেজ কি হিসেবে কাজ করছে? ওই এপিসি হিসেবে কাজ করে। এপিসি বুঝছো তো? অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল। কার কাছে প্রেজেন্ট করছে? হেল্পার টির কাছে। হেল্পের কাছে হেল্প চাইছে। ও ম্যাক্রোফেজ বলতেছে, ভাই আমি মারতে পারতেছি না, আমি ফেগোসাইটোসিস করতে পারতেছি না, তুমি আমাকে হেল্প করো। এরপর হেল্পার টির কাছে কোষ চাই, কি চাইছে? হেল্প চাইছে। হেল্পার টির কাছে কি চাইছে? হেল্প চাইছে। মনে রাখবা, প্রত্যেকটা কোষ কয়টা কাজ করে? 2টা কাজ করে। প্রত্যেকটা কোষ 2টা কাজ করে। প্রত্যেকটা কোষ 2টা কাজ করে, ঠিক আছে? প্রত্যেকটা কোষ কয়টা কাজ করে? 2টা কাজ করে। একটা সে কার্যকর হয়, তাহলে কার্যকর হেল্পার টি, ঠিক আছে? আর আরেকটা সে স্মৃতিতে ধরে রাখে। আরেকটা কি? স্মৃতিতে ধরে রাখে, ঠিক আছে? প্রত্যেকটা কোষ কয়টা কাজ করে? 2টা। এখন হেল্পারটি কি করবে? কাকে কাকে দিবে? 2 জনকে দিবে। 2 জনকে কে? এই পাশে কি দিবে? এই পাশে দিবে হলো বি লিম্ফোসাইটকে দিবে। আর এই পাশে কাকে দিবে? এই পাশে সে ওই সাইটোটক্সিক টিকে দিবে, টক্সিক টি সেলকে দিবে। বেশি কঠিন লাগলে এত বেশি তুমি একটা মাথায় নিয়ে যাও, আপাতত দেখো কি হয়। আমি কিছু প্রশ্ন পরে তোমাকে বলে দিব, এটা আপাতত দেখো, ঠিক আছে? পরীক্ষা এইভাবে আসে যে অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল হিসেবে কে কাজ করে? আনসার হলো ম্যাক্রোফেজ, ঠিক আছে? আচ্ছা, সাইটোটক্সিক টি কি করবে? 2টা কাজ করবে। একটা সে কার্যকর হবে, আর একটা সে স্মৃতিতে ধরে রাখবে। বি লিম্ফোসাইট কয়টা কাজ করবে? 2টা কাজ করবে। একটা সে স্মৃতিতে ধরে রাখবে, ঠিক আছে? আর আরেকটা কি করবে? সে কার্যকর হবে।
আমরা জানি বি লিম্ফোসাইট কার্যকর হলে কি তৈরি করে? প্লাজমা সেল তৈরি করে। কি তৈরি করে? প্লাজমা সেল। আর প্লাজমা সেল কি তৈরি করে? অ্যান্টিবডি তৈরি করে। ঠিক আছে? আর সাইটোটক্সিক কার্যকর হয়েছে মানে কি? এটা কি নির্ভর সাড়া দেবে? এটা কোষ নির্ভর সাড়া দেয়। এখন এটা থেকে মূল বেসিক কথা কি, এটা কি কি আসবে এটা তুমি বুঝছো কিনা দেখো। পরীক্ষায় একটা কমন কোশ্চেন আসে, স্মৃতিকোষ মানে মেমোরি সেল। হ্যাঁ, পরীক্ষায় একটা কমন কোশ্চেন আসে, মেমোরি সেল হিসেবে কারা কারা কাজ করে? তুমি নিজেই তো বলতে পারবো কে কে কাজ করে। কে কে কাজ করে দেখো, বি লিম্ফোসাইট কাজ করে আর টি লিম্ফোসাইট কাজ করে। বি লিম্ফোসাইট কাজ করে আর টি লিম্ফোসাইট কাজ করে। এই টি বলতে কি? সেল পার্ট টি সাইটোটক্সিক টি, এই যে স্মৃতি। তো তোমার প্রশ্ন যদি আসে এরকম, প্রশ্ন কমনলি আসে যে স্মৃতিকোষ হিসেবে কে কাজ করে, স্মৃতিকোষ হিসেবে কে কাজ করে, তাহলে আনসার বি লিম্ফোসাইট এবং টি লিম্ফোসাইট। তোমার প্রশ্ন আসে অ্যান্টিবডি নির্ভর সাড়া, এই অ্যান্টিবডি নির্ভর সাড়া কে দেয়? আনসার বি লিম্ফোসাইট। তোমার প্রশ্ন আসে কোষ নির্ভর সাড়া কে দেয়? আনসার টি লিম্ফোসাইট। পারছো কিনা দেখো, এই প্রশ্নগুলো কমনলি আসে। আগে মুখস্থ করছো? হ্যাঁ, কাটমার্ক নিয়ে একটা ক্লাস আছে। হ্যাঁ, ওটা ইউটিউবে আপলোড দিয়ে দিয়েছি, ওইখানে একটু দেখো। হ্যাঁ, আপাতত আজকে ক্লাস নিয়ে কথা বলো, তাহলে খুশি হবো। হ্যাঁ, প্রশ্নগুলো বুঝছো কিনা? এটা খুব সারা জীবন মুখস্থ করছো, সারা জীবন মুখস্থ করছো। অ্যান্টিবডি নির্ভর সাড়া কে দেয়? বি লিম্ফোসাইট। বি লিম্ফোসাইট। হ্যাঁ, কোষ নির্ভর সাড়া কে দেয়? টি লিম্ফোসাইট। কিন্তু আলটিমেটলি বুঝতো না। আজকে বুঝো তাহলে সহজ হবে। আর পরীক্ষায় আর প্রায় আসে মেমোরি সেল হিসেবে কে কাজ করে? হ্যাঁ, এগুলো মুখস্থ করছো, বি লিম্ফোসাইট আর টি লিম্ফোসাইট। এই দেখো এইখানে আসে মেমোরি মানে স্মৃতি। প্রত্যেকের কাজই হলো দুইটা, একটা স্মৃতি রাখে আর একটা কার্যকর হয়। একটা স্মৃতি রাখে, একটা কার্যকর হয়। ওকে, এই মোটামুটি। এরপর অ্যান্টিবডির গঠন। এই অধ্যায়টা সবচেয়ে বেশি আসে, তো এই জন্য এটাতে একটু এমফেসিস দিচ্ছি। আমার বিশ্বাস এখান থেকে প্রশ্ন কমন পড়বে। ঠিক আছে, এরপর আসে অ্যান্টিবডির গঠন। অ্যান্টিবডির গঠনে দেখো আচ্ছা, অ্যান্টিবডি গঠনে মোটামুটি এরকম ছিল, তাই না? এরকম একটা চিত্র আছে তোমাদের বইয়ে, ওয়াই আকৃতির একটাই আছে। এখানে দেখো ডাইসালফাইড বন্ড করা থাকে, এখানে একটা ডাইসালফাইড বন্ড থাকে, এখানে একটা বন্ড থাকে, এখানে একটা বন্ড থাকে। এটাই জাবিতে আসছিল, বলছিল একটা অ্যান্টিবডির গঠন দেখতে ওয়াই আকৃতির, এইগুলোকে বলা হয় ডাইসালফাইড বন্ড। কি বল? ডাইসালফাইড বন্ড। পরীক্ষা ছিল এই আন্তঃআণবিক ডাইসালফাইড বন্ড কয়টা থাকে? এই একটা, দুইটা, তিনটা। তাহলে কয়টা থাকে? তিনটা থাকে। এটা জাবির প্রশ্ন। ঠিক আছে, বলছে যে একটা অ্যান্টিবডির গঠনে ডাইসালফাইড বন্ড কয়টা থাকে? আনসার তিনটা। আবার এই ডাইসালফাইড বন্ডটা যদি হলো ইনসুলিনের ক্ষেত্রে, ইনসুলিনে কয়টা থাকে? আনসার হলো দুইটা। ইনসুলিনে কয়টা থাকে? আনসার হলো দুইটা। আর যদি বলে এলো ইয়েতে কয়টা থাকে? অ্যান্টিবডিতে কয়টা থাকে? আনসার হলো তিনটা। আনসার কয়টা? তিনটা। ঠিক আছে, বুঝছো কিনা? এ পর্যন্ত ক্লিয়ার? তোমাদের রেসপন্স কম, রেসপন্স থাকলে আমি ভাবছিলাম সবগুলো অধ্যায় দেখাই দিব, বাট এই অধ্যায় দেখায় আর দেখাবো না। ঠিক আছে, পোলাপান মাত্র 24 জন হয়ে গেছে, এত কষ্ট করে আমার লাভ কি তাহলে বলো? এই অধ্যায়ে দেখায় আর দেখাবো না। হ্যাঁ, ভাবছিলাম দেখাই যাবো সব। ঠিক আছে, ডাইসালফাইড বন্ড করা বলছি তিনটা। আচ্ছা, এইখানে দেখো, এখানে একটু পরিবর্তনশীল অংশ থাকে। এখানে কি থাকে? পরিবর্তনশীল অংশ থাকে। ঠিক আছে, আচ্ছা, পরিবর্তনশীল অংশগুলা এই যে এইটুক পরিবর্তনশীল থাকে। হ্যাঁ, এইটুক আর এইটুক পরিবর্তনশীল থাকে, কারণ অ্যান্টিজেন এক এক রকম আসবে, এই জন্য পরিবর্তনশীল এক এক রকম হয়। ঠিক আছে, আচ্ছা, এর মধ্যে দেখো এইখানে অ্যান্টিজেন ধরার যে জায়গাটা, ঠিক আছে, ধরো এটা একটা অ্যান্টিজেন আসছে, এটা একটা অ্যান্টিবডি। এই অ্যান্টিজেন যে আসছে এটা ধরার জন্য অ্যান্টিবডির যে অংশটা, এটার নাম প্যারাটপ। তোমাদের বই এটা আছে, আবার বলতেছি, এই অ্যান্টিবডির যে অংশটা তার নাম প্যারাটপ, কিন্তু অ্যান্টিজেনের এই যে অংশটা এটার নাম হলো ইপিটপ। ইপিটপ কার অংশ? অ্যান্টিজেনের অংশ। প্যারাটপ কার অংশ? অ্যান্টিবডির অংশ। ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট, এই দুটো জিনিস খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই দুটো জিনিস খুবই ইম্পর্টেন্ট।
আমাদের কি লাগছে পয়েন্ট তাই দেখাই দিন প্লিজ, যাদের দরকার নেই তারা দেখবে না, ওদের ব্যাপার। না না ওটা ইচ্ছা থাকে না, বুঝো নাই, কষ্ট করতে। আমার শরীরটা আজকে অনেক খারাপ ছিল, আমি চাইছিলাম, আমার ইচ্ছা ছিল তোমরা যদি সবাই থাকো, বা আমার ব্যাচে তো অনেকে আছো, শর্ট সিলেবাসের বাইরে তো তোমাদের সবারই প্রবলেম ছিল, তাহলে আমি একটু প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, আর কি বলে চতুর্থ অধ্যায়, আর এখানে একটু ছিল মোটামুটি যে ঝামেলা জিনিসগুলো আছে মোটামুটি বলে দিতাম আর কি। ঠিক আছে, রেসপন্স না করলে তো এটা ইচ্ছা করে না, এটা তোমারও ইচ্ছা করতো না। হ্যাঁ, সো এটা বলে তো আর লাভ নেই, এ অধ্যায় দেখাই দিচ্ছি, সমস্যা নেই। ঠিক আছে, আচ্ছা তাহলে কি বলছি, এটা পরীক্ষায় আসে, পরীক্ষায় তোমাদের শুধু মানে প্যারাটপ জানো। আবারও বলতেছি, অ্যান্টিজেন ধরার জন্য অ্যান্টিবডির যে অংশ তার নাম প্যারাটপ। পরীক্ষায় প্রশ্ন এইভাবে আসে, অ্যান্টিজেন ধরার জন্য অ্যান্টিবডির যে অংশ, আবার অ্যান্টিজেন দেখে এপিটপ দেখাই দিও না, আগে প্রশ্নটা বুঝবা। অ্যান্টিজেন ধরার জন্য অ্যান্টিবডির অংশ, এটার নাম প্যারাটপ। আর অ্যান্টিজেনের নিজের অংশ, অ্যান্টিজেনের অংশ, ওটাকে ইপিটপ বলে। অ্যান্টিজেনের ওইটুক ইপিটপ, আর অ্যান্টিজেন ধরার জন্য অ্যান্টিবডির যে অংশ তার নাম প্যারাটপ। ঠিক আছে, তার নাম প্যারাটপ। ঠিক আছে, এই বুকে মোটামুটি এতটুকু জানলে চলবে। আর এখানে একটা কম্বিনেশন থাকে, তার নাম বিডিজি কম্বিনেশন বলে। হ্যাঁ, আচ্ছা আসো তারপর সব অ্যান্টিবডির প্রকারভেদ, অ্যান্টিবডির প্রকারভেদ আসো, অ্যান্টিবডির প্রকারভেদে আর বাকিগুলো পুরো একটু অ্যান্টিবডির গঠন। হ্যাঁ, মোটামুটি পুরো অ্যান্টিবডির প্রকারভেদ 5 প্রকার। কয় প্রকার? 5 প্রকার। কি দিয়ে মনে রাখবা? এই যে গেমড। ঠিক আছে, কি দিয়ে মনে রাখবা? গেমড দিয়ে মনে রাখবা। হ্যাঁ, গেমড দিয়ে কি, এটা দিয়ে মনে রাখবা হলো আইজিজি, পরে দিয়ে মনে রাখবা আইজিএ, এম দিয়ে মনে রাখবা হলো আইজিএম, ই দিয়ে মনে রাখবা আইজিই, আর ডি দিয়ে মনে রাখবা আইজিডি। 5টা। ঠিক আছে, এইগুলো আমাদের টোটাল কটা? 5টা ইমিউনোগ্লোবুলিন। হ্যাঁ, 5টা কি ইমিউনোগ্লোবুলিন, বুঝতে পারছি। আচ্ছা, এই আইজিই কে বলা হয় দুর্লভ। কি বলা হয়? দুর্লভ। আইজিজি হলো সবচেয়ে বেশি পাওয়া যায়। ঠিক আছে, এই দুটো ইম্পর্টেন্ট। হ্যাঁ, সবচেয়ে বেশি পাওয়া যায় আইজিজি, সবচেয়ে কম পাওয়া যায় কোনটা? আইজিই। আইজিই পাওয়া যায় কয় পার্সেন্ট? 0.1%। আইজিজি পাওয়া যায় কয় পার্সেন্ট? তোমাদের বইয়ে কত জানি আছে? 75%। ঠিক আছে, আইজিএ কত পার্সেন্ট পাওয়া যায়? আইজিএ পাওয়া যায় হলো 15%। পার্সেন্টেজগুলো ইম্পর্টেন্ট। হ্যাঁ, আর আইজিএম পাওয়া যায় হলো 5 থেকে 10%, আর এটা হলো 1%। ঠিক আছে, পার্সেন্টেজগুলো শিখে ফেলবা, পার্সেন্টেজগুলো কি শিখে ফেলবা। ঠিক আছে, বুঝতে পারছি। আচ্ছা তাহলে দেখো, আইজিজি সবচেয়ে বেশি থাকে, আইজিজি সবচেয়ে বেশি থাকে, আইজিএ 15%, এম 5 থেকে 10%, এটা হলো 0.1%, এটা কত? 0.1%। এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ওই যে আইজিজি, এটা কি করে? ওই অমরা ক্রস করে। তোমাদের তো সুন্দর করে শিখাই দিছি যে অমরা কি পাস করে? জি করে। কে করে? জি করে। একদম পরীক্ষার মধ্যে যায় ভাইয়ার এই কথাটাই মনে রাখবা যে অমরা কি পাস করে? জি ভাইয়া করে। জি করে। আমার কথা মনে রাখবা, যে ভাইয়ার কথা মনে রাখবা, জি ভাইয়া করে। হ্যাঁ, আচ্ছা। আর আইজিএ, আইজিএ কই থাকে? মায়ের বুকের দুধে। ঠিক আছে, আচ্ছা। আইজিএম, আইজিএম এর ক্ষেত্রে কি মনে রাখবো? আইজিএম এর ক্ষেত্রে মনে রাখবো এটা প্রাইমারি রেসপন্স দেয়। কি দেয়? প্রাইমারি রেসপন্স দেয়, রেসপন্স দেয়। প্রাইমারি রেসপন্স মানে প্রাথমিক সাড়া দেয়। কি দেয়? প্রাথমিক সাড়া। ঠিক আছে, তোমার মনে প্রশ্ন আসতে পারে তাহলে সেকেন্ডারি সাড়া কে দেয়? সেকেন্ডারি রেসপন্স কে দেয়? ঠিক আছে, বা গৌণ সাড়া, এটার নাম কি? গৌণ সাড়া। গৌণ সাড়া কে দেয়? মনে রাখবো গৌণ সাড়া দেয় হলো আইজিজি। গৌণ সাড়া কে দেয়? আইজিজি। এটা একটু ইম্পর্টেন্ট জিনিস, খুব একটু তোমাদের লেভেলে কঠিন, তারপর একটু মনে রাখো। ঠিক আছে, গৌণ সাড়া মনে রাখবা পৃথিবীর সব কিছুর গৌণ মানে খারাপ, কিন্তু এইখানে গৌণ মানে সেরা। কেন সেরা? কারণ প্রথমবার যখন আসে তখন প্রথমবার একটা ভাইরাস তোমার শরীরে ঢুকছে, বডি আস্তে আস্তে কাজ করছে, কাজ করার ফলে আইজিএম অ্যান্টিবডি তৈরি করছে। ঠিক আছে, এবং অনেক দিন সময় লাগছে, তোমার হলো 3 দিন জ্বর আসছে, তোমার শরীরে খারাপ হয়েছে, অনেক কষ্ট হয়েছে। কিন্তু দ্বিতীয়বার একই ভাইরাস আবার আসছে, ওই সময় সবাই তোমাকে ওই ভাইরাসকে চিনে ফেলছে, এবং দ্বিতীয়বার কে করছে? তখন গৌণসারা হিসেবে আইজিজি আসছে, এবং আইজিজি আইসা একদম মনে করা গুলি বন্দুক কামান সব দিয়ে উড়াই ফেলছে, তোমার জ্বর কিছুই আসেনি। ঠিক আছে, তার মানে আইজিজি দিয়ে হলো গৌণসারা, এবং এই সেকেন্ডারি রেসপন্স দ্রুত হয়। পরীক্ষা আসে কোন রেসপন্স তাড়াতাড়ি হয়, প্রাইমারি রেসপন্স না সেকেন্ডারি রেসপন্স? অনেকেই পরীক্ষায় প্রাইমারি রেসপন্স দেখে আসো। মনে রাখবা পরীক্ষায় সব সময় এই প্রতিরক্ষার ক্ষেত্রে গৌণসারা বা সেকেন্ডারি রেসপন্স অনেক দ্রুত হয়, অনেক কার্যকরী হয়, এবং কোনো ধরনের রোগের লক্ষণ হয় না। বডি অনেক ভালো থাকে, তুমি অনেক সুখে থাকো, আমি অনেক সুখে থাকি, শুধুমাত্র এই সেকেন্ডারি রেসপন্সের কারণে। বলে না মানুষ যে একবার পক্স হলে আর কোনো দিন কি হয় না? পক্স হয় না। কেন? ওই সেকেন্ডারি রেসপন্সের কারণে। ওটা আসলে আগেই মেরে ফেলে দেয়, শেষ, ওটা নিয়ে আর কোনো প্যারা হয় না।
ঠিক আছে? তাহলে পরীক্ষায় কিছু কিছু জিনিস আইজিজি কি করে, অমরাবাস করে। আইজিএ কি করে, মায়ের বুকের দুধে থাকে। আইজিএম কোন রেসপন্স দেয়, প্রাইমারি রেসপন্স দেয়। আইজিজি কোন রেসপন্স দেয়, গৌণ সারা বা সেকেন্ডারি রেসপন্স দেয়। কোন সারাটা সবচেয়ে ভালো, গৌণ সারা। কোন সারাটা তার দ্রুত হয়, গৌণ সারা। কোন সারাটা অধিক কার্যকরী, গৌণ সারা। বুঝতে পারছি? এইটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা? আরেকটা জিনিস আসে, ঠিক আছে, আমি বলছি পরিমাণের দিক থেকে সবচেয়ে বেশি আইজিজি, ঠিক আছে, পরিমাণের দিকে সবচেয়ে বেশি আইজিজি। আর তোমাদের বই একটা চিত্র আছে দেখবা, চিত্র দিয়ে দেখবা আইজিএম কে বলা হয় পেন্টামার। আইজিএম কে কি বলা হয়, পেন্টামার, ঠিক আছে, আইজিএম কে বলা হয় পেন্টামার। বাকি সবাই মনোমার। বাকি সবাই কি, মনোমার। চিত্র দেখো, চিত্রের মধ্যে সুন্দর করে লেখা আছে, ঠিক আছে, বাকি সবাই মনোমার। তাহলে গঠন হিসেবে সবচেয়ে বড় যদি আসে, গঠন হিসেবে একটা হচ্ছে পরিমাণ হিসেবে অধিকাংশ কোনটা থাকে, আইজিজি। আর যদি বলে গঠন হিসেবে সবচেয়ে বড় কে, গঠন হিসেবে, আমি আবারও বলতেছি, গঠন হিসেবে সবচেয়ে বড় কে, তাহলে হলো আইজিএম। আইজিএম কে বলা হয় পেন্টামার। বইয়ে দেখবে একটা চিত্র আছে, ওই চিত্রে দেখবা হলো 5টা হাত দেওয়া আছে, হ্যাঁ, 5টা হাত দেওয়া আছে আইজিএম এর ক্ষেত্রে, বাকি সবার ক্ষেত্রে একটা, ঠিক আছে, বাকি সবার ক্ষেত্রে একটা। বুঝতে পারছি? মানে বুঝছো কিনা? এটা হলো, ঠিক আছে, অর্থাৎ আইজিএম যেটা 1 2 3 4 5, আইজিএম এরটা এই পাঁচটা জিনিস নিয়ে থাকে। আর বাকি সবাই একটা মনোমার হিসেবে থাকে, একটা বা মনোমার হিসেবে থাকে, একটা বাকি মনোমার হিসেবে থাকে, ঠিক আছে। এ পর্যন্ত ক্লিয়ার কিনা দেখো। এ পর্যন্ত ক্লিয়ার? এই এন্টিবডি থেকে এতটুকু জানলেই চলবে। আর আরেকটা আসলে ই দিয়ে কি মনে রাখবা, ই দিয়ে মনে রাখবা অ্যালার্জি। ই দিয়ে কি মনে রাখবা, ই দিয়ে মনে রাখবা অ্যালার্জি। অ্যালার্জি, অ্যালার্জির সাথে কে কে রিলেটেড, হিস্টামিন। আর কে রিলেটেড, বেসোফিল। পরীক্ষা আসে কোন অ্যান্টিবডি হিস্টামিন ক্ষরণ করে, কোন অ্যান্টিবডি বেসোফিল ক্ষরণ করে, কোন অ্যান্টিবডি অ্যালার্জির সাথে রিলেটেড। সবগুলো আইজি, সবগুলো কি আইজি ই, সবগুলো কি আইজি ই, ঠিক আছে। পরীক্ষা আসে অ্যালার্জি কোন অ্যান্টিবডি, হিস্টামিন কোন অ্যান্টিবডি, বেসোফিল কোন অ্যান্টিবডি, সবগুলো আইজি, ঠিক আছে। আর ডিটা কি মনে রাখবা, ডি হলো বি কোষকে নিয়ে কাজ করে। কোন কোষকে, বি কোষকে, বি কোষকে নিয়ে কাজ করে, হ্যাঁ। বি হলো, বি কি করে, বি কোষকে নিয়ে কাজ করে। ডি কি করে, বি কোষকে নিয়ে কাজ করে। বিডি মনে রাখবা, হ্যাঁ, ঠিক আছে। ওটা মোটামুটি দেখে যাও, এত প্যারা নিও না, এত প্যারা নিও না, যা আছে কপালে, যা আছে কপালে। আচ্ছা, আরেকটা প্রশ্ন কমনলি আসে, সেটা হলো অ্যান্টিবডি কাজের ক্ষেত্রে কে সবচেয়ে বেশি সহায়তা করে। অ্যান্টিবডির কাজের ক্ষেত্রে কে সবচেয়ে বেশি সহায়তা করে? একে পারো এই প্রশ্নটা? আনসার কি জানো? কমেন্ট করো তো দেখি। অ্যান্টিজেনের কাজের ক্ষেত্রে সবচেয়ে বেশি কে সহায়তা করে? অ্যান্টিজেনের কাজের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ পদ্ধতি হিসেবে কোনটা কাজ করে? গুরুত্বপূর্ণ পদ্ধতি হিসেবে কোনটা কাজ করে? শোনো, অ্যালার্জিতে ইউসিনোফিল কাজ করে সব সময়, হ্যাঁ, অ্যালার্জিতে ইউসিনোফিল কাজ করে। এখানে বেসোফিল হিস্টামিন মাস্ট কোষ, এগুলোর সাথে ইয়ে রিলেটেড থাকে, হ্যাঁ, এটা একটু মনে রাখবা, হ্যাঁ, বই এইখানে দেখবা। আর ওইখানে সেল হিসাবে ইউসিনোফিল কাজ করে, সেল হিসাবে ইউসিনোফিল কাজ করে, হ্যাঁ, ঠিক আছে, সেল হিসাবে ইউসিনোফিল কাজ করে, বা বেসোফিলেও আইজি পাওয়া যায়, এটা বলছি। তোমাদের কমেন্ট দেখতে পারতেছি না কেন? আচ্ছা, এটা কি মনে রাখবা, এটা হলো আনসার হলো কমপ্লিমেন্ট, হ্যাঁ, এটার আনসার কি, কমপ্লিমেন্ট, ঠিক আছে। এটা আনসার কি মনে রাখবা, কমপ্লিমেন্ট সিস্টেম। কমপ্লিমেন্টে কয়টা প্রোটিন থাকে? কমপ্লিমেন্টে 20 ধরনের প্রোটিন থাকে। কয় ধরনের? 20 ধরনের প্রোটিন থাকে, হ্যাঁ। কমপ্লিমেন্টে কয় ধরনের প্রোটিন থাকে? 20 ধরনের প্রোটিন থাকে, ঠিক আছে।
রে পোলাপান কমেন্ট দেখতে পাচ্ছি না কেন? কালকে ক্লাস নিয়ে ভালো লাগছে, অনেকগুলো স্টুডেন্ট ছিল, ভাবছিলাম আজকে অনেক স্টুডেন্ট থাকবি তোরা, এরপরে ক্লাস টাস নিব, বাট মনটাই দিছিস ভাইয়া। যাই হোক, তারপর সব বাকি কিছু জিনিস অপশনাইজেশন একটু দেখো, কেমোটেক্সিস একটু দেখো, এগুলো একটু সংজ্ঞাগুলো একটু দেখো। তারপর সব মোস্ট ইম্পর্টেন্ট, যেটা ছাড়া পরীক্ষায় যাবা না, না পড়া পরীক্ষায় যাবা না, সেটা হলো এই টিকা। এই টিকা না পড়া জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে যাবা না, ঠিক আছে? টিকা না পড়ে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে যাবা না, ঠিক আছে? এটা যাতে সবার মনে থাকে। 1 নম্বর কি আছে? নিষ্ক্রিয়। ইংলিশটা অবশ্যই পড়বা। নিষ্ক্রিয় ইংলিশ কি আছে? নিষ্ক্রিয় হলো ইনঅ্যাক্টিভেটেড। নিষ্ক্রিয় মানে ইনঅ্যাক্টিভেটেড, অথবা এটাকে কোনো কোনো জায়গায় কিল্ড বলে। কি বলে? কিল্ড বলে, ঠিক আছে? কোনো কোনো জায়গায় এটাকে কি বলে? কিল্ড বলে, ঠিক আছে? এটার উদাহরণ কি? আমি মনে রাখতাম এরকম ইকরি প্লাস হালুম। ইকরি কি চিনো তো? হালুম কি চিনো তো? ছোটবেলা সিসিমপুর দেখছো কিনা এটা বলো। ইকরি প্লাস হালুম, ঠিক আছে? রশি দিয়ে মনে রাখবো ইনফ্লুয়েঞ্জা, ঠিক আছে? ক দিয়ে মনে রাখবো কলেরা, র দিয়ে মনে রাখবো হলো র্যাবিস। র দিয়ে কি মনে রাখবা? র্যাবিস। প্লাস দিয়ে মনে রাখবো পোলিও। হ্যাঁ, এটা আবার হলো অনেকে অন্য কিছু মনে করো না। আর হালুম দিয়ে হলো হ্যাপাটাইটিস এ। এটা তোর মনে থাকে। হ্যাপাটাইটিস কি মনে রাখবা? এ মনে রাখবা। হ্যাঁ, হ্যাপাটাইটিস এ, নট বি, ঠিক আছে? এটা খুবই ইম্পর্টেন্ট। তাহলে নিষ্ক্রিয় বা ইনঅ্যাক্টিভেটেড বা কিল ভ্যাকসিন কে কে? ইনফ্লুয়েঞ্জা, কলেরা, র্যাবিস, পোলিও, হ্যাপাটাইটিস কে? এ। একদম মাথায় যাতে সেট করা থাকে। হ্যাপাটাইটিস কি? এ, ঠিক আছে? অন্যগুলো না কিন্তু। হ্যাপাটাইটিস কি? এ। ক্লিয়ার এই পর্যন্ত? পুরো মানে কমেন্ট দেখতে পাচ্ছি না কেন? আমি এখন ইউটিউবে দেখি। আচ্ছা, ওকে, ঠিক আছে, ঠিক আছে ভাই। অবদক্ষেপণ প্রশমন বিশ্লেষণ করেন, এগুলোর মধ্যে বেসিক পার্থক্য। বেসিক পার্থক্য ওগুলো তো হলো ডিটেলসে বলতে যাচ্ছিলাম না। হ্যাঁ, তো আমি বাংলায় বলে দিচ্ছি, ঠিক আছে? যদি মনে রাখবা যে যদি হলো অদ্রবণীয় যদি অ্যান্টিজেন থাকে, এটাকে বলা হয় হলো স্তূপীকরণ বা এগ্লুটিনেশন। অদ্রবণীয় মানে স্তূপ হয়ে গেছে। দ্রবণীয় অ্যান্টিজেন তার মানে নিচে যায় হলো কি? অধক্ষেপ হবে, ঠিক আছে? আবার বলতেছি, যদি হলো অদ্রবণীয় অ্যান্টিজেন হয় তাহলে হলো স্তূপীকরণ, যদি দ্রবণীয় অ্যান্টিজেন হয় তাহলে হলো অধক্ষেপণ, ঠিক আছে? আর এটা যদি ভাঙা যায় এটা হলো বিশ্লিষ্টকরণ, ঠিক আছে? কমপ্লিমেন্ট মানে অনেকগুলো একসাথে গেছে। ধরো তুমি মারামারি করতে গেছো, তুমি পাইতেছো না, তুমি কি করছো? তোমার 20 বন্ধুরে নিয়ে গেছো, আয় তোরা কেরা আইবি, আয়, ঠিক আছে? এটাই মানে একদম ডন, তুমি একদম ডন। 20 জন নিয়ে গেছো, তোমার পাশে 20 জন দাঁড়ায় আছে বন্ধু, এই মার, কারাকে মারবি মার, ওরকম। তাহলে তখন হলো কমপ্লিমেন্ট, ঠিক আছে? আর অপশনাইজেশন কি? তুমি একটা কাজ করতে পারতেছো না, তোমার পাশের বন্ধুরা বলছে আর দোষ কর কর কর, তুই করলেই পারবি, এই যে তোমাকে উদ্বুদ্ধ করতেছে কাজটাতে, এটাকে বলা হয় অপশনাইজেশন, ঠিক আছে? এই বাংলা বেসিকগুলো বুঝো, ঠিক আছে? তাহলে এই যে উদ্বুদ্ধ করা, এই উদ্বুদ্ধ করাকে বলা হয় অপশনাইজেশন, ঠিক আছে? কমপ্লিমেন্ট সিস্টেম কি করে? ওই যে 20 জন গেছে, 20 জন গেলে তো তোমার পাওয়ার অন্যরকম। 20 জন তোমার বলতেছে যে ম্যাক্রোফেজ আর নিউট্রোফিলকে বলতেছে দোস্ত কর, তোরা কর, তুই মার, তুই মারতে থাক, পারবি ইনশাল্লাহ। এই যে এই উদ্বুদ্ধ করাকে অপশনাইজেশন বলে। আর কেমিক্যালের কোনো রাসায়নিক পদার্থ, আমরা জানি একটা ভাইরাস বা ব্যাকটেরিয়া শরীরে প্রবেশ করলে রাসায়নিক পদার্থকরণ করে, আর এই রাসায়নিক পদার্থগুলোর দিকে কি করে? আমাদের এই ম্যাক্রোফেজ বা বাকি সবাই যাওয়া শুরু করে। এটাকে বলা হয় কেমোট্যাক্সিস। ট্যাক্সিস মানে দিকমুখিতা। ট্যাক্সিস মানে কি? দিকমুখিতা। এই যে দিকে যাচ্ছে, কার দিকে? কেমিক্যালের দিকে, রাসায়নিক পদার্থের দিকে, এটাকে বলা হয় কেমোট্যাক্সিস, ঠিক আছে? এগুলো বলতে চাইছিলাম না, তো একটু বললাম আর কি। ক্লিয়ার? বুঝছো কিনা? বেসিক পার্থক্য বুঝছো? আচ্ছা, এরপর হচ্ছে শক্তিহ্রাস। এটা পারবো তো? পরীক্ষায় মনে থাকে যেগুলো ঝামেলা হয়, হ্যাপাটাইটিস এর জায়গায় বি দেয়, বি নিয়ে ঝামেলা হয়। হ্যাঁ, পোলিওর জায়গায় প্লেগ দেয়, ওটা নিয়ে ঝামেলা হয়, এগুলো তো মনে থাকে। 2 নম্বর চলে আসো, শক্তিহ্রাস।
শক্তি রাশির ইংলিশটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? অ্যাটিনিউয়েশন, অ্যাটিনিউয়েশন, এটার ইংলিশটা 3 স্টার দিয়ে মনে রাখবা, ঠিক আছে? অ্যাটিনিউয়েশন বা এইভাবে আসে যে লাইভ অ্যাটিনিউয়েটেড ভ্যাকসিন, অ্যাটিনিউয়েটেড আসে, হ্যাঁ, ঠিক আছে? লাইভ অ্যাটিনিউয়েটেড ভ্যাকসিন। এনে কি আছে? এনে আসলে মিজেলস, মামস, ঠিক আছে? মিজেলস আছে, মামস আছে, আর হলো চিকেন পক্স, টাইফয়েড, চিকেন পক্স, টাইফয়েড, ঠিক আছে? তা আমি মনে রাখতাম হলো কি যে এখানে হলো এমএম, এর হলো সি, তাহলে কি হলো এমএমসি। এমএমসি কি আছে? ধরো আমি এমএমসি থেকে পড়ছে, তোমার তানবীর ভাইয়া পড়ছে, ঠিক আছে? এই তাহলে এম ডে মিজেলস, এম ডে মামস, টি ডে চিকেন পক্স, টি ডে টাইফয়েড, হ্যাঁ, ঠিক আছে? এমএমসি থেকে পড়ে তোমার তানবীর ভাইয়া পড়ে, হ্যাঁ, এমএমসি থেকে পড়ে তোমার তানবীর ভাইয়া পড়ে, ঠিক আছে? হ্যাঁ, এমএসসি ওগুলোতে আর ডিটেলসে যাচ্ছি না, ওগুলো মাথা গুলাই ফেলবা। এমএসসিতে যদি আমি ঢুকি হন তাহলে ওরা আরো মাথা গুলা ফেলবা, ওইদিকে যাচ্ছি না। দেখো মিজেলস, মামস আর চিকেন বক্স আর কি বলছি টাইফয়েড, আমি কি বলছি এমএমসি থেকে পড়ে তোমার তানবীর ভাইয়া পড়ে, এগুলো কি শক্তি হ্রাস, আমার শক্তি মনোগুলো হ্রাস হয়ে গেছে, হ্যাঁ, অ্যাটেনিউয়েশন হয়ে গেছে। তাহলে মিজেলস, মামস, চিকেন বক্স আর টাইফয়েড, মিজেলস, মামস, চিকেন বক্স আর হলো টাইফয়েড। এরপর 3 নম্বরে চলে আসো, টক্সয়েড, টক্সয়েড, হ্যাঁ, টক্সয়েড। টক্সয়েডে কি আছে আমি মনে রাখতাম, ঠিক আছে? ডিপথিরিয়া, ডি দিয়ে ডিপথেরা, টি দিয়ে টিটেনাস, ডি দিয়ে ডিপথিরিয়া, টি দিয়ে টিটেনাস, যেমনি লিখছি অমনি লিখবা, হ্যাঁ? দীপ্তি, টিটা বড় হাতের লিখবা, টিটা কি করবা বড় হাতের লিখবা, তাহলে ডি দিয়ে ডিপথিরিয়া, টি দিয়ে টিটেনাস, হ্যাঁ, এটা হলো টক্সয়েডের উদাহরণ। ডিপথিরিয়া আর হলো টিটেনাস, ডিপথিরিয়া, টিটেনাস, হ্যাঁ, ডিপথিরিয়া আর কি টিটেনাস, ডিপথিরিয়া। এই কোয়ালিটিভ আর কোয়ান্টিটিভ, মানে কোয়ান্টিটিভ, ধরো আমার কাছে 100 টাকা আছে, এটা আমার কোয়ান্টিটি, ঠিক আছে? 100 টাকা আছে, এটা আমার কোয়ান্টিটি। আমি সৎ, এটা আমার কোয়ালিটি। কোয়ালিটি গণনা করা যায় না, কোয়ালিটি ধরা যায় না, ছোঁয়া যায় না। আমি আমার হলো একটা হলো কি, ধরো আমি আমার ক্ষেত্রে হলো যেটা বুঝলাম, আমার কাছে 100 টাকা আছে, এটা আমার কোয়ান্টিটি। আর আমার কি বলছি, আমার ক্ষেত্রে আমি সৎ, এটা আমার কোয়ালিটি। কোয়ালিটিতে কোনো ধরা যায় না, সৎ ধরা যায়, ছোঁয়া যায়, কিছু করা যায়, মাপা যায়, কিছু করা যায় না, এটা কোয়ালিটি। ওটাই কোয়ান্টিটিভ আর ওটাই কোয়ালিটিভ, হ্যাঁ, বুঝতে পারছি? ক্লিয়ার? আচ্ছা, এরপর চলে আসো সাব ইউনিট, এরপর চলে আসো সাব ইউনিট। আচ্ছা, এই অ্যাটেনিউয়েশনের মধ্যে আরেকটা মনে রাখবা, অ্যাটেনিউয়েশনের মধ্যে আরেকটা হলো বিসিজি। বিসিজি টিকা কিসের জন্য দিই আমরা? যক্ষার জন্য দিই। কখন দিই? জন্মের পর দিই। কখন দিই? জন্মের পর 6 সপ্তাহ বয়সের মধ্যে, হ্যাঁ, 6 সপ্তাহ, এটা খুব ইম্পর্টেন্ট। বিসিজি টিকা কিসের জন্য দেই? দেখো তোমাদের হাতে অনেকের, আমাদের বাম হাতে এরকম একটা বড় দাগ হয়ে আছে, এটা বিসিজি টিকা দিয়েছিলাম, যক্ষার টিকা দিয়েছিলাম, যক্ষার টিকা দিয়েছিলাম ছোটবেলা 6 সপ্তাহ বয়সের মধ্যে। কিসের জন্য? আর এটা কি ধরনের ভ্যাকসিন? অ্যাটেনিউয়েটেড ভ্যাকসিন, অ্যাটেনিউয়েটেড ভ্যাকসিন, ঠিক আছে? এটা হলো মেডিকেল কোশ্চেন আসছিল, ঠিক আছে? এটা মেডিকেল কোশ্চেন ছিল। তারপরে চলে আসো, এরপরে কি আছে? এরপরে মনে রাখবো সাব ইউনিট, আর আরেকটা আছে কনজুগেটেড। আচ্ছা, সাব ইউনিট আমি মনে রাখতাম এরকম 3 অক্ষরে যা আছে মনে রাখবে, এইচপিভি আর এইচবিভি, ঠিক আছে? আর কনজুগেটেড কি? কনজুগেট হলো এইচআইভি, ঠিক আছে? পৃথিবীতে এইচআইভি 2 ধরনের আছে, একটা হলো বড় হাতের এইচ, বড় হাতের আই, বড় হাতের বি, আর এটা আছে ছোট হাতের এইচ, ছোট হাতের আই, ছোট হাতের বি। এই এইচআইভি মানে হলো এইডস, এটা না, এটা হলো এইচআইভি, মানে লাগায় আছে। তাহলে এইচটা কি, এইচ এর সাথে কি আই আর বি লেগে আছে, এই জন্য এটার নাম বলা হয় কনজুগেটেড, মানে হেমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা টাইপ বি। এইচআইভি মানে কি, এই ছোট হাতের এইচআইভি মানে কি হেমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা টাইপ বি, এটা কি করে লাগানো থাকে, এই জন্য এটার নাম কনজুগেটেড। কি বলছি? এইচআইভি কেমন মনে রাখবো? অন্যভাবে, ছোট এইচআইভি, ছোট হাতের এইচ দিয়ে হলো হেমোফাইলাস, ছোট হাতের আই দিয়ে হলো ইনফ্লুয়েঞ্জা, বি দিয়ে হলো টাইপ বি, ঠিক আছে? আর সাব ইউনিট মানে 3 অক্ষরে থাকবে, যেমন এনে কি আছে? হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, হেপাটাইটিস বি ভাইরাস, হেপাটাইটিস বি ভাইরাস। তাহলে আমরা বলছিলাম হেপাটাইটিস এ, মনে আছে? হেপা এ কই ছিল বলো? হেপা এ কই ছিল? ইনঅ্যাক্টিভিটিতে ছিল, ঠিক আছে, বা নিষ্ক্রিয়তে ছিল। হেপা এ কই ছিল? নিষ্ক্রিয়তে ছিল, ঠিক আছে? আর হেপা বি কই আছে? এটা কি বলতে পারি আমরা? হেপাটাইটিস বি। হেপাটাইটিস বি কইতে আছে? সাব ইউনিট আছে। হেপাটাইটিস বি কই আছে? সাব ইউনিটে আছে। হেপাটাইটিস বি কই আছে? সাব ইউনিট আছে, ঠিক আছে?
বুঝতে পারছি? এই পর্যন্ত ক্লিয়ার কিনা? করোনা ভাইরাসের ভ্যাকসিনের কথা বলতেছো? করোনা ভাইরাসের ভ্যাকসিনের এটা ক্লিয়ার আনসার পাওয়া যায় না এখনো। হ্যাঁ, এটা ক্লিয়ার আনসার পাওয়া যায় না, এই জন্য হলো এটা নিয়ে একটা ঝামেলা। ঠিক আছে, কেউ কেউ বলে নিষ্ক্রিয়, তুমি নিষ্ক্রিয় হওয়ার পসিবিলিটি সবচেয়ে বেশি। হ্যাঁ, আর কেউ কেউ বলে আবার এটা নিয়ে আসেন। এগুলো বুঝছো কিনা? বই যেগুলো আছে এগুলো আগে পড়ো। ঠিক আছে, টিকা অবশ্যই দেখে যাবা। কে আবিষ্কার করছে? এডওয়ার্ড জেনার। কোন টিকা আবিষ্কার করছে? এডওয়ার্ড জেনার। কোন টিকা? গুটি বসন্ত, গুটি বসন্তের টিকা। হ্যাঁ, ইংলিশে কি বলে? স্মল পক্স, স্মল পক্স। হ্যাঁ, আর একটা মিশ্র ভ্যাকসিন আছে। কি আছে? মিশ্র ভ্যাকসিন। মিশ্র ভ্যাকসিন হলো MMR, মিজেলস মাম্পস রুবেলা। মিজেলস মাম্পস কি? রুবেলা। মিজেলস মাম্পস রুবেলা। হ্যাঁ, এটা দেখো। আর আবার বলছি লাস্ট যেটা, স্মৃতিকোষ। স্মৃতিকোষ, স্মৃতিকোষ বি অ্যান্ড টি লিম্ফোসাইট। বি আর কি বলছি? টি লিম্ফোসাইট। হ্যাঁ, বি অ্যান্ড টি লিম্ফোসাইট। এই মোটামুটি ঠিক আছে। এইটুকু যদি আমি যতটুকু বলছি প্রতিরক্ষা অধ্যায় থেকে, তোমাদের এর বাইরে আর প্রশ্ন আসার সম্ভাবনা খুবই কম। প্রশ্ন আসলে 100% পাবা ইনশাল্লাহ। হ্যাঁ, ঠিক আছে, বুঝতে পারছি? এ পর্যন্ত ক্লিয়ার কিনা? এরপরে হাইড্রা নিয়ে একটু বলে দিই। আমি সেকেন্ড ব্যাপারটা আজকে শেষ করে দিই। ঠিক আছে, যেহেতু দুইটা অধ্যায় বলছি একটু পড়তে। একটা হলো হাইড্রা। হাইড্রা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট চলন। আরে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট চলন কয় ধরনের? দুই ধরনের, একটা লুপিং, একটা সমারসল্টিং। সমারসল্টিং মানে কি? দ্রুত চলে, আর লুপিং মানে ধীরে চলে। ঠিক আছে, আচ্ছা। সমারসল্টিংয়ের দন্তস্ব আছে, এটা সাধারণ। এটা কীরকম? এটা সাধারণ চলন পদ্ধতি। এটা অনেকে ভুল করে, সাধারণ আসলে লুপিং দিয়ে আসে। সাধারণ না কিন্তু। হ্যাঁ, লুপিং কিন্তু সাধারণ না, সাধারণ চলন কিন্তু সমারসল্টিং। সাধারণ চলন কোনটা? সমারসল্টিং। ঠিক আছে, সাধারণ চলন কোনটা? সমারসল্টিং। ঠিক আছে, সাধারণ চলন কোনটা বলছি? সমারসল্টিং। ঠিক আছে, আর এটা কি দিয়ে চলে? ডিগবাজি দিয়ে চলে, ডিগবাজি। আর এটা কিভাবে চলে? এটা হলো হামাগুড়ি দিয়ে চলে। কি দিয়ে? হামাগুড়ি দিয়ে চলে। হ্যাঁ, এগুলো একটু মনে রেখো আর কি জাস্ট। ঠিক আছে, আর এটার পার্থক্য করবে। এখানে কয়টা লুপ তৈরি হয়? একটা। ঠিক আছে, এখানে কয়টা লুপ তৈরি হয়? দুইটা। ঠিক আছে, আর এর বাইরে যেটা ইম্পর্টেন্ট সেটা হলো হামাগুড়ি। হামাগুড়ি দিয়ে এই নতুন করে ঝামেলা করছে। হ্যাঁ, হামাগুড়িকে ক্রলিং বলছে, ক্রলিং। এটাতে কি হয়? এটাতে মনে রাখবা আরোহণ আর অবরোহণ সম্পন্ন হয়। কি হয়? আরোহণ ও অবরোহণ সম্পন্ন হয়। আরোহণ ও অবরোহণ সম্পন্ন হয়। আর এছাড়া আরেকটা আছে ভাষা। ভাষা কীভাবে বাসে? নিম্নমুখী হয়ে বসে। কীভাবে? নিম্নমুখী হয়ে বসে। ঠিক আছে, ভাষাতে কীভাবে হয়? নিম্নমুখী হয়ে বসে। ঠিক আছে, আর এটা ছিল গ্লাইডিং, গ্লাইডিং বা ইমিউবেট চলন। গ্লাইডিং বা ইমিউবেট চলন, এটা ধীরগতির চলন। হ্যাঁ, এটা ধীরগতির। ঠিক আছে, এটা ধীরগতির। তাহলে অরিজিনালি কিছু জিনিসের ঝামেলা আছে। আগের বইগুলোতে লুপিং মানে হামাগুড়ি ছিল, বাট নতুন করে হামাগুড়ি মানে আরোহণ অবরোহণ, এটা একটু মনে রাখবা। আর আগের বইয়ে ছিল হলো ধীরগতি মানে লুপিং, কিন্তু নতুন বইগুলোতে বলছে গ্লাইডিং বা ইমিউবেট চলন হলো সবচেয়ে ধীরগতির। এই দুটো একটু ঝামেলা হয়, এই দুটো একটু মনে রেখো। হ্যাঁ, লুপিং লম্বা দূরত্বের জন্য। হ্যাঁ, লুপিং লম্বা দূরত্বের জন্য। গুড। আচ্ছা, এরপরে চলে আসো হাইড্রার। হাইড্রাতে চলে আসো। হাইড্রা শ্রেণীবিন্যাসটা সুন্দর করে পড়বা। হাইড্রা কি কি কালারের হয়? ঠিক আছে, জাবিতে একবার আসছিল হাইড্রার বিভিন্ন রং। ঠিক আছে, কোন হাইড্রা দেখতে কেমন? কোন হাইড্রা দেখতে কেমন? হ্যাঁ, কোন হাইড্রা কেমন, এটা দেখবা। ঠিক আছে, এরপরে চলে আসো আরেকটু কি বলবো। হাইড্রা কোষ। কোষ মধ্যে হলো বহিস্থ কি বলে? এপিডার্মিসের কোষ কি ছিল?
এপিডার্মিসের কোষ। এপিডার্মিসের কোষে মনে রাখবা হলো নিজ পয়সায় সঙ্গী। দেখো আমি যেভাবে লিখছি এইভাবে লিখবা, নিজ পয়সায় সঙ্গী। হ্যাঁ ঠিক আছে। নি দিয়ে কি নিডোসাইট, ঠিক আছে। জ দিয়ে কি জনন কোষ, ঠিক আছে। প দিয়ে কি পেশী আবরণী কোষ, ঠিক আছে। তারপর দন্ত শাকের সা দিয়ে কি স্নায়ু কোষ, ঠিক আছে। রশ্মি দিয়ে কি ইন্টারস্টিশিয়াল কোষ। আর দন্ত সং দিয়ে কি সংবেদী কোষ। আর গ দিয়ে কি গ দিল গ্রন্থি কোষ। গ দিয়ে কি কোষ গ্রন্থি কোষ। দেখছো এই নিজ পয়সায় সঙ্গী দেওয়া মনে রাখা যায়, ঠিক আছে। কিন্তু এই তোমার যতদিন টাকা ছিল ততদিন এই সঙ্গী ছিল, টাকা নাই সঙ্গী হারাই গেছে, ঠিক আছে। বলতেছিল এরকম যে ছেলেটা বাদাম ছোলাচ্ছিল, বুঝছো, একটা পার্কে গেছিল, পার্কে যা বসছে, বসার পরে হইতেছে বলতেছে ছেলেটা বাদাম ছোলাচ্ছিল, মেয়েটা বাদাম খাচ্ছিল, ছেলেটার হাতে বাদাম শেষ, মেয়েটাও নিরুদ্দেশ। হ্যাঁ তাহলে কি হয়েছে, মেয়েটা নিরুদ্দেশ হয়ে গেছে। কেন, এতক্ষণ বাদাম ছিল, তখন মেয়ে ছিল, এখন বাদাম নাই মেয়ে নাই। বাস্তবতা একদম। টাকা আছে তোমার সঙ্গীর অভাব নেই, টাকা নাই পরের দিন সঙ্গীও নাই, ঠিক আছে। বলতেছিলাম এরকম, ঠিক আছে। তাহলে কি ছেলেটা বাদাম ছোলাচ্ছিল, মেয়েটা বাদাম খাচ্ছিল, ছেলেটার হাতে বাদাম শেষ, মেয়েটাও নিরুদ্দেশ, ঠিক আছে। বুঝতে পারছি? আচ্ছা তাহলে মূল কথা হলো কি, তুমি কি ছিলা না, এখানে এলো তোমার কোনো অস্তিত্ব নাই, মনে মনে তার মনে কি ছিলা, তার মনে ছিল পয়সার সঙ্গী। এই জন্য মনে রাখবা গ্যাস্ট্রোডার্মিসে, গ্যাস্ট্রোডার্মিসে কি নাই, গ্যাস্ট্রোডার্মিসে পয়সায় সঙ্গী, পয়সায় সঙ্গী। তাহলে কে নাই গ্যাস্ট্রোডার্মিসের ক্ষেত্রে, কে নাই, ওই তুমি নিজ যে আসিলা, তুমি যে আসিলা তুমি নাই, তুমি ছাড়া আর বাকি সবাই আছে। অর্থাৎ গ্যাস্ট্রোডার্মিসে দুইটা কোষ থাকে না, একটা হলো নিডোসাইট আর একটা জনন কোষ, এই দুইটা কোষ গ্যাস্ট্রোডার্মিসে থাকে না, ঠিক আছে। আর এই পেশী আবরণী কোষের আরেক নামই পুষ্টিকোষ। হ্যাঁ আরেক নামই পুষ্টিকোষ, ঠিক আছে। দেখছো তোমার মনে কি ছিল, বাইরে ছিল তুমি, বাইরে তোমাকে দেখাইছে যে তোর টাকায় আমি সঙ্গী, তো আমার অনেক কিছু। আর মনে মনে কি ছিল, ভিতরে কি ছিল, গ্যাস্ট্রোডার্মিসে তুমি ছিল না, নিজে হারাই গেছে, মানে তোমার টাকা নাই তুমিও নাই, ঠিক আছে। তোমার টাকা নাই, জয়নুল আবেদিন পার্ক, হ্যাঁ একদম জয়নুল আবেদিন পার্ক, ঠিক আছে। আচ্ছা আরেকটা আছে মুকুল উদ্গম। মুকুল উদ্গম, মুকুল উদ্গম একটা কি প্রক্রিয়া, অজনজনন প্রক্রিয়া। হ্যাঁ এটা অজনজননের কি প্রক্রিয়া, স্বাভাবিক প্রক্রিয়া। কি প্রক্রিয়া, অজনজননের স্বাভাবিক প্রক্রিয়া। অজনজননের কি স্বাভাবিক প্রক্রিয়া, ঠিক আছে। তারপর আদর্শ নেমাটো সিস্টেম মধ্যে এলো, আমরা জানি হিপনোটক্সিন। হিপনোটক্সিন কি দিয়ে তৈরি, হিপনোটক্সিন প্রোটিনো ফেনল, প্রোটিনো ফেনল। পরীক্ষা অনেক সময় আসে প্রোটিনের জায়গায় কি দেয়, আমিষো ফেনল দেয়। হ্যাঁ মন খারাপ করো না, যখন একই কথা, আমিষো ফেনল বা প্রোটিনো ফেনল, হ্যাঁ একই কথা। নেমাটোসিস্ট আসো, নেমাটোসিস্ট কয় ধরনের, 23 ধরনের, ঠিক আছে। হাইড্রাতে কয় ধরনের পাওয়া যায়, 4 ধরনের। অনেকে হলে কি করে, পরীক্ষা আসছে নেমাটোসিস্ট কয় ধরনের, তাও 4 ধরনের দেখাইছে। 4 ধরনের কার পাওয়া যায়, হাইড্রাতে পাওয়া যায়। নেমাটোসিস্ট কয় ধরনের, আনসার আসলে কয় ধরনের হবে, আনসার হলো 23 ধরনের। নেমাটোসিস্ট 23 ধরনের। আর হাইড্রাতে কয় ধরনের পাওয়া যায়, আনসার 4 ধরনের। হাইড্রাতে কয় ধরনের পাওয়া যায়, আনসার হলো 4 ধরনের। হ্যাঁ হাইড্রাতে 4 ধরনের, ঠিক আছে। হাইড্রাতে কয় ধরনের বলছি, 4 ধরনের। কি কি আছে নামগুলো একটু দেখি যদি। একটা আছে স্টিনোটিল, স্টিনোটিল বা পেনিট্রেন্ট, ঠিক আছে। এটা হলো বৃহত্তম, এটা হলো আদর্শ, এটাতে হলো হিপনোটক্সিন থাকে। এই 3টা কথা মনে রাখবা, ঠিক আছে। তারপর বলবেন্ট, বলবেন্ট এটার এক নাম ডেজমোনিম। কি নাম, ডেজমোনিম। এগুলো জাবির জন্য খুব ইম্পর্টেন্ট। 3 নাম্বার আছে হলো স্টেপটোলিন গ্লুটিনেন, স্টেপটোলিন গ্লুটিনেন্ট। এটার আরেক নাম হলো হলোট্রাইকাস, হলোট্রাইকাস, হলোট্রাইকাস আইসোরাইজা। হ্যাঁ হলোট্রাইকাস আইসোরাইজা। এগুলো কি আজকে নতুন শুনতেছো না আগে জানতা? আর এটা হলো স্টেরিওলিন, স্টেরিওলিন গ্লুটিনেন্ট। এটার নাম হলো অ্যাট্রাইকাস, অ্যাট্রাইকাস আইসোরাইজা, ঠিক আছে। নামগুলো একটু মনে রেখো। আর পরীক্ষায় যদি আসে সবচেয়ে ক্ষুদ্রতম কোনটা, সবচেয়ে ক্ষুদ্রতম কোনটা, সবচেয়ে ক্ষুদ্রতম হলো স্টেরিওলিন গ্লুটিনেন্ট। হ্যাঁ আবার সবচেয়ে খাটো কোনটা, যদি আসে খাটো তাহলে মনে রাখবো আমার হলো কি ডেজমোনিম বা বলবেন্ট। বলতে পারো ভাই ক্ষুদ্রতম আর খাটোর মধ্যে ডিফারেন্স কি? খাটো মানে আকারে খাটো, আর এটা হলো অ্যাকচুয়ালি ক্ষুদ্রতম, অ্যাকচুয়ালি ক্ষুদ্রতম। হ্যাঁ
ঠিক আছে, অ্যাকচুয়ালি ক্ষুদ্রতম। ঠিক আছে, ওকে। নেমাটোসিস্ট একবার নিক্ষেপ করলে কয় ঘন্টার মধ্যে ঠিক হয়ে যায়? 48 ঘন্টা। কয় ঘন্টা? 48 ঘন্টা। 48 ঘন্টার মধ্যে কয় দিন? 2 দিন। হ্যাঁ, এইটার মনে রেখো। বাকি খাবার দাবার একটু পড়বা। খাবার দাবার মধ্যে কি খায়? ক্ষুদ্র ক্রাস্টাসীয় সন্ধিপতি খায়। হ্যাঁ, কি খায়? ক্ষুদ্র ক্রাস্টাসীয় সন্ধিপতি। হ্যাঁ, ক্ষুদ্র ক্রাস্টাসীয় সন্ধিপতি। ক্ষুদ্র ক্রাস্টাসীয় কি সন্ধিপতিগুলো খায়। হ্যাঁ, ঠিক আছে, নামগুলো মনে রেখো। নামগুলোর মধ্যে কি আছে? সাইক্লপস আর ড্যাফনিয়া। হ্যাঁ, সাইক্লপস অ্যান্ড ড্যাফনিয়া। ড্যাফনিয়া, সাইক্লপস আর ড্যাফনিয়া। হ্যাঁ, ক্ষুদ্র ক্রাস্টাসীয় সন্ধিপতিগুলো খায়। আর লুপিং টুপিং বললাম। জনন, জননের ক্ষেত্রে বলছি মুকুল উদ্গম। আচ্ছা, মুকুল উদ্গম কি বলছি? মুকুল উদ্গম কি প্রক্রিয়া? স্বাভাবিক অজন জনন প্রক্রিয়া। হ্যাঁ, কোন প্রক্রিয়া? অজন জনন। ঠিক আছে, কোন কালে হয়? গ্রীষ্মকালে। কোন কালে হয়? গ্রীষ্মকালে। ঠিক আছে, কতদিন সময় লাগে? 3 সপ্তাহ। 3 সপ্তাহ মানে কয় দিন? 21 দিন। হ্যাঁ, এগুলো একটু মনে রেখো। এরপরে চলে আসো আরেকটা ছিল বিভাজন। হ্যাঁ, বিভাজন মানে পুনরুৎপত্তি। পুনরুৎপত্তি। পুনরুৎপত্তি কে আবিষ্কার করছে? টেম্পলে। কে আবিষ্কার করছে? টেম্পলে। বলা হয় কতটুকু হলে 0.0004 মিলিমিটার। এত ছোট যদি থাকে তাহলে বাচ্চা মানে 3 ঘর পরে যায় 4 নাম্বার করে 4। ঠিক আছে, এতদিন পরে মানে এত ছোট যদি হয় তারপরেও এটা বাঁচতে পারে। ঠিক আছে, আর লাস্টে মিথজীবিতাটা একটু পড়বা। মিথজীবিতা, মিথজীবিতাটা একটু পড়বা। হ্যাঁ, ঠিক আছে, মিথজীবিতাটা একটু পড়বা। মোটামুটি যেটা বলছি এতটুকু যদি পড়ো, ইনশাল্লাহ আমার বিশ্বাস সেকেন্ড পেপার আর ফুল সিলেবাস নিয়ে প্যারা নেওয়ার দরকার নেই। আর যদি সমন্বয় নিয়ন্ত্রণ আগে কারো পড়া থাকে একটু দেখে যেতে পারো, বাট এত প্রেশার নেওয়ার দরকার নাই। সমন্বয় নিয়ন্ত্রণ থেকে কেন জানি কোনো জায়গায় এখনো প্রশ্ন আসে নাই, তো এই জন্য পড়াচ্ছি না, নইলে পড়াইতাম। ঠিক আছে, সমন্বয় নিয়ন্ত্রণ থেকে প্রশ্ন আসে নাই। আর শ্বসন আর হলো থেকেও কি বলে রেনাল থেকেও প্রশ্ন আসে নাই। সো এগুলো নিয়ে প্যারা নিও না। এর চেয়ে ফার্স্ট পেপারটা একটু প্রায়োরিটি দিও, কারণ ফার্স্ট পেপারটা একটু বেশি প্রশ্ন আসার দেখতেছি আর কি। ঠিক আছে, আর তোমরা যদি রেসপন্স ভালো থাকে, এইরকম রেসপন্স থাকলে আমি ক্লাস নিব না, এটা আমাকে বলে লাভ নাই। রেসপন্স ভালো থাকলে কালকে আমি তাহলে ফার্স্ট পেপারটা নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। ঠিক আছে, আমি আবারও বলতেছি, গ্রুপে আমি পোস্ট করতেছি, তোমরা যদি রেসপন্স ভালো দেখাও গ্রুপে একটু ইনভাইট বলতে হলে অ্যাটলিস্ট মেনশন করো, বা নিজেদের ফ্রেন্ডগুলোকে বলো। আর আমার গ্রুপেই তো 300 স্টুডেন্ট আছে, তোদের কি প্রয়োজন নাই? আমি বুঝি না কিছু। যদি না প্রয়োজন থাকে তাহলে দরকার নেই। আর যদি মনে হয় যে না ভাইয়া 1 ঘন্টা ক্লাস করলে একটু উপকার হবে, প্রশ্নগুলো শুনে যাবো, আমার এর বোর্ড থেকে কমন পড়তে পারে অনেক কিছু। ঠিক আছে, বুঝছো? সো এই জন্য আমি আবারও বলতেছি, আমি আমারও পোস্ট দিয়ে দেবো। ওই পোস্টে যদি কমেন্ট সর্বোচ্চ থাকে বা হলে সবাই একটু বেশি করে থাকো, তাহলে আমি কালকে ফার্স্ট পেপারটা বলবো ইনশাল্লাহ। ঠিক আছে, সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম। ভাই লাগবে এত কিছু পড়া না, বাকি কিছু পড়ো, আমি তো একটু টুকটাক বলে দিলাম একটু যা আছে আর কি। হ্যাঁ, দেখা যাক, আল্লাহ ভরসা, টেনশন করো না, আল্লাহ ভরসা, ভালো কিছু হবে ইনশাল্লাহ। হ্যাঁ, ঠিক আছে, আর কিছু দেখা হবে। হ্যাঁ, আর জাবিতে অবশ্যই দেখা হবে। হ্যাঁ, জাবিতে ইনশাল্লাহ দেখা হবে। হ্যাঁ, আমার অনেক 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 ঝামেলা, সব কিছু নিয়ে তারপরে যাবো ইনশাল্লাহ। হ্যাঁ, দেখা হবে ইনশাল্লাহ, সবার সাথে দেখা করো। সারিতা তো চ্যাপ্টার রিভিশন দেওয়া দিলে ভালো হতো। আচ্ছা, সময়ই পেলাম না, সময়ই পাচ্ছিলাম না। ভাবতেছিলাম এটা করবো ওটা করবো, তোমাদের পরীক্ষার আসে, পরীক্ষা গুচ্ছের পরীক্ষা, মানে কখন কী করবো, মানে কোলাই উঠতে পারিনি। আমি তাও ভালোই আগে ছিলাম, বাকি কিছু করতে পারিনি। ওকে, আসসালাম সাদিয়া বলছি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, ইনশাল্লাহ ঠিক আছে, ভালো হবে ইনশাল্লাহ, আল্লাহ ভরসা, টেনশন করো কেন, আল্লাহ ভালো কিছু লিখছে। জাবিতে প্রেশার নিও না, জাবির প্রশ্ন অনেক কঠিন হবে, এটা ভাই তুমি যাবা, যতটুকু পারবা অতটুকু সুন্দর করে দিয়ে আসবা। আমার বিশ্বাস তোমরা ভালো করবা। আমার স্টুডেন্ট না পারলে ওটা কেউ পারবে না। আমার স্টুডেন্ট যদি ওই প্রশ্ন না পারে তাহলে কেউ পারবে না, এটা বিশ্বাস রেখো। রেজাল্ট আজকে 12টায় দিয়ে দেবে ইনশাল্লাহ। ঠিক আছে।